বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রসঙ্গ ১. রোমান্টিক ভাবধারা। পৃষ্ঠা ১৬৯। চিন্তা ও অনুভূতির রাজ্যে চিরপরিচিতের সহিত আত্মীয়তা রক্ষা করা বহু মানবের সমাজে প্রাচীন জ্ঞান বিজ্ঞানের নির্দিষ্ট গভীরাঙ্কিত সহজ সরল পথে চলিয়া যাওয়া, নিয়ম সংযমের অন্তর্বর্তী হওয়ার এই যে ভাব, তাহাই সাহিত্যে ক্লাসিক্যাল নামে পরিচিত। অন্যদিকে আপনার স্বাধীন অনুভূতি, বাসনা ও প্রেরণার সাহায্যে ব্যক্তিগতভাবে সত্যানুভূতির চেষ্টা বহু তর্কপ্রচারের দ্বারা প্রতিষ্ঠিত চিরানুগত প্রথা বা সংস্কারের উপর আস্থা স্থাপন না করিয়া প্রাণ যাহা চায় তাহাকেই উচ্চকণ্ঠে ঘোষণা করা, সামাজিক সুখ সুবিধা প্রয়োজন ইত্যাদির বিষয় কিছুমাত্র চিন্তা না করিয়া মস্তিষ্ক নহে হৃদয়ের আলোকে যাহাকে সত্যরূপে দর্শন ও প্রতীতি করিয়াছি তাহাকেই একমাত্র ধর্ম বলিয়া গ্রহণ করা, ইহাই রোমান্টিক ভাব নামে পরিচিত। রোমান্টিক কল্পনায় আকাঙ্ক্ষা যেমন অপরিমিত, তেমনি তাহাতে তৃপ্তি নাই। অসীম আকাঙ্ক্ষার অসীম অপরিতৃপ্তি, বুক ভাঙা বেদনা ও নৈরাশ্যের সুর, বিষাদ ব্যাকুলতা, মহৎ জীবনের ট্র্যাজেডি, আক্ষেপ ও অনুশোচনা, ইহাই রোমান্টিক সাহিত্যের একটি বিশিষ্ট সুর। মহৎ হৃদয়, অত্যুচ্চ কল্পনা ও অতৃপ্ত বাসনার যে অনিবার্য পরাজয় ও তজ্জনিত হাহাকার, তাহাই রচনার প্রকৃতিভেদে ক্ষুদ্র ও বৃহৎ আকারে রোমান্টিক সাহিত্যে প্রকটিত হইয়াছে। নাট্যসাহিত্যে শ্রেষ্ঠ ট্র্যাজেডির নায়ক ব্রুটাস, করিওলেনাস, হ্যামলেট। গীতিকাব্যে বিদ্যাপতির অমর গীতি, জনম অবধি হাম রূপ নেহারিলু, নয়ন না তিরোপিল ভেল ইনভার্টেড কমার মধ্যে, এবং মহাকাব্যে প্যারাডাইস লস্টের স্যাটান SATAN ও মেঘনাদ বধের রাবণ, ইহারা সকলেই উৎকৃষ্ট রোমান্টিক কাব্যের নিদর্শন। এইবার আমাদের নবযুগের সাহিত্যে এই রোমান্টিসিজমের গতি ও প্রকৃতি লক্ষ্য করিবার অবকাশ হইয়াছে। আধুনিক বাংলা সাহিত্যের যে যুগ মহাকাব্যের যুগ, মাইকেল হেমনবীনের রচনায় সেই যুগে রোমান্টিসিজম সম্বন্ধে কেবল ইহাই বলা যাইতে পারে যে তাহাতে স্বাধীন কল্পনার উচ্ছ্বাস, পুরাতন হইতে সম্পূর্ণ বিভিন্ন এক নতুন ভাবস্রোতের লীলা, পুরাণ ও ইতিহাস হইতে উপাদান সংগ্রহ প্রভৃতি নবস্ফূর্ত কবিচিত্রের স্পন্দন লক্ষিত হয়। কিন্তু এক মেঘনাদ বধ ছাড়া আর কোনো কাব্যে সার্থক স্টাইল বা আর্ট হিসাবে এই নবভাব পূর্ণ পরিণতি লাভ করিতে পারে নাই। একটা চাঞ্চল্য বা অস্থিরতা ভিন্ন সাহিত্যে আর কিছুরই পরিচয় দেয় নাই। মাইকেলের মহাকাব্য ইউরোপীয় ক্লাসিক্যাল আদর্শে লিখিত হইলেও তাহার ছন্দ, ভাষা ও কাব্যনিহিত কবিহৃদয়ের প্রেরণা লক্ষ্য করলে তাহাকে আমাদের সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য বলা যাইতে পারে। কাব্যের আকৃতি বা রচনারীতিতে রোমান্টিসিজম নাই সত্য, কিন্তু সমগ্রভাবে তাহার মধ্যে সর্ববিষয়ে যে স্বাধীনতা, যে স্বাতন্ত্র্য ও যে চরিত্র সৃষ্টির বিশেষ লক্ষণ লক্ষিত হইয়াছে, তাহাতে যে বিদ্রোহ পরিস্ফুট হইয়াছে, যাহা কোনো ইংরেজ কবির সাহস, যাহা কোনো ইংরেজ রোমান্টিক কবির সাহস ও স্বেচ্ছাবৃত্তির সহিত তুলনায় ন্যূন নহে। পৃষ্ঠা ১৭০। বস্তুত এক অমিত্রাক্ষ ছন্দের যে প্রবল বিদ্রোহ সূচিত হইয়াছে এবং রাবণের চরিত্রে যে ভ্রুক্ষেপহীন সেলফ রিপ্রেজেন্টেশন SELF সেলফ রিপ্রেজেন্টেশন PRESENTATION ইনভার্টেড কমার মধ্যে, বা কবির আত্মপ্রচার বাসনার পরিচয় পাওয়া যায়, তাহাই তাহাকে আমাদের সাহিত্যে প্রথম ও প্রধান রোমান্টিক রচনার আসন দান করিয়াছে। এই যুগেই নব্য সাহিত্যের আর এক ভাগে গীতিকাব্য যে রোমান্টিক ভাবধারা সূচনা হইয়াছিল, এখানেই আমি সেই গূঢ়তর প্রবৃত্তির কথা বলিতেছি না। সে কল্পনা বহির্মুখী নয়, অন্তর্মুখী। তাহা মানব জীবন ও বহির্জগৎ লইয়া নহে,
একান্তভাবে আত্মপরায়ণ। এখানে আমি যে ভাবধারার কথা বলিতেছি, পরবর্তীকালের বাংলা গীতিকবিতার সুর তাহার বিপরীত। সেই সুরই শেষে মধু, বঙ্কিম, হেম, নবীনের রোমান্টিসিজমকে পরাস্ত করিয়া আধুনিক বাংলা সাহিত্যে দ্বিতীয় যুগান্তর আনয়ন করিয়াছে। কিন্তু ইংরেজি সাহিত্যে সংঘাতজনিত এই নবীন চেতনা সর্বপ্রথমে আমাদের সাহিত্যে, যেখানে পরিপূর্ণ গৌরবে প্রজ্জ্বল প্রভায় প্রথম প্রতিষ্ঠা লাভ করিল, তাহা পদ্য নয়, গদ্য, কাব্য নয়, উপন্যাস। এ যুগের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক লেখক বঙ্কিমচন্দ্র। তাহার উপন্যাসগুলি এ যুগের শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য, রোমান্টিক কল্পনার সর্বোৎকৃষ্ট নিদর্শন। মাইকেল হৃদয়ে যাহা পাইয়াছিলেন, কাব্যে তাহা ফুটিয়া তুলিতে পারেন নাই। তাহার রচনাগুলিতে আমরা অপূর্ব শক্তির পরিচয় পাই মাত্র। তাহার হৃদয়ে যে দ্বন্দ্ব জাগিয়াছিল, তিনি তাহাকে আয়ত্ত করিয়া সাহিত্যে সুপ্রকাশ করিতে পারেন নাই। নূতন চিন্তাভিত্তিতে দাঁড়াইয়া এই দ্বন্দ্বের সমন্বয় চেষ্টা করেন নাই। স্বাভাবিক কবিত্বের স্রোতে গা ঢালিয়া দিয়াছিলেন। কেবলমাত্র প্রতিভার যে শক্তি, তাহা তাহার মতো আর কাহারও ছিল না। কিন্তু বঙ্কিমের মনীষী উচ্চতর, তাই তাহার ভিতরে যে দ্বন্দ্ব, সেই এক অপূর্ব সাহিত্য সৃষ্টিতে নিঃশেষ হইতে চাহিয়াছিল। দ্বন্দ্ব থাকিবে, অথচ দ্বন্দ্বের অতীত হওয়া চাই। এই অতীত হওয়ার শক্তি কল্পনার সংযম রূপে কবির প্রধান সহায়। বঙ্কিমের হৃদয় এই নবভাবে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল, কিন্তু সেই ভাবাতিরেককে তিনি যেন সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন নাই। তাহাকে যেমন অনুভব করিয়াছিলেন, তেমনি দূরে ধরিয়া তাহাতে বিশেষ রূপে চিনিতে চাহিয়াছিলেন। একদিকে ইংরেজি সাহিত্য তাহাকে যেমন মুগ্ধ করিয়াছিল, তেমনি অপরদিকে ইংরেজের ইতিহাস, দর্শন ও বিজ্ঞান তাহার বিচার বুদ্ধি জাগাইয়াছিল। তাহার আলোকে তিনি আপনার দেশের ইতিহাস ও দর্শন বিজ্ঞানের অন্ধকার মণিগৃহে অতি সন্তর্পণে ভক্তি কমল পদে প্রবেশ করিতে চাহিয়াছিলেন। কিন্তু বিচারশীল বঙ্কিম দেশের অতীতকে কেবল ভাবের দ্বারাই গ্রহণ করিতে পারেন নাই, তাহার একটি ধ্যানসম্মত মূর্তি গড়িয়া দেশকে ভালোবাসিয়াছিলেন। হিন্দু ধর্মের যে ব্যাখ্যা, হিন্দু দর্শনের যে অর্থ তিনি গ্রহণ করিয়াছিলেন, তাহা তাহার সেই বিচারশীলতার সহিত সামঞ্জস্য করিয়া। মাইকেলের এসব উপসর্গ ছিল না। নবীন ভক্তিধর্মের প্রাবল্যে সকল দ্বন্দ্বের নিরসন করিয়াছিলেন। বঙ্কিম ইহার কোনোটাই করেন নাই। এত কথা বলিবার তাৎপর্য এই যে, বঙ্কিমের মধ্যে এই দ্বন্দ্ব এবং দ্বন্দ্বাতীত হইবার আকাঙ্ক্ষা উভয়ই প্রবল ছিল। এই গুণে তাহার সাহিত্য সাধনা সেই যুগের আকস্মিক ভাবোচ্ছ্বাসকেই আশ্রয় করিয়া নহে। পৃষ্ঠা 171। আমাদের জীবনে যাহা নূতন সত্যরূপে চিরস্থায়ী হইতে আসিয়াছে, তাহাকেই বরণ করিয়া এবং তৎসঙ্গে অতীত জাতীয় সাধনার সংযোগ রক্ষা করিয়া প্রকৃত নব্য সাহিত্যের ভিত্তি স্থাপন করিয়াছিল। কিন্তু দ্বন্দ্ব রহিয়া গিয়াছে, তাহার প্রাণ পরিতৃপ্ত হইতে পারে নাই। তাই তাহার কাব্যগুলি এত মনোহারী। সৌন্দর্যানুভূতি, পৌরুষাভিমান ও স্বদেশপ্রীতি এই তিনের অপূর্ব মিলন এবং মানব জীবনের গৌরব ও মাহাত্ম্যবোধ এক অসাধারণ কবি প্রতিভার বলে আমাদের সাহিত্যে যে অপরূপ ভাবজগৎ সৃষ্টি করিয়াছে, তাহা কখনো পুরাতন হইবে না। তাহার উপন্যাসগুলিতে মানব হৃদয়ের প্রবলতম আকাঙ্ক্ষা ও তাহার নিষ্ফল পরিণামের যে কাহিনী বর্ণিত হইয়াছে, তাহা সর্বযুগের উন্নত মানব হৃদয়ের ইতিহাস। তিনি মানব ভাগ্যের নিষ্ঠুর নির্মম বিধানের কোনো সদর্থ করিয়া সান্ত্বনা লাভ করিতে চান নাই। সেখানে তাহার মজ্জাগত রোমান্টিসিজম জয়ী হইয়াছে। মহৎ প্রাণের যে শ্রেষ্ঠ প্রেরণা ও প্রাণপণ প্রয়াস, তাহা ওই নিষ্ফলতার গৌরবেই যেন সমধিক বরণীয় হইয়া উঠিয়াছে। নিয়তি তাহাকে নিহত করিয়াও আপনি পরাজিত হইয়াছে। সে জীবনের পরিণাম দৃষ্টি অশ্রু স্তম্ভিত হইয়া যায়। মানব জীবনের না হোক, মানব হৃদয়ের মহত্ব উপলব্ধি করিয়া জয়গর্বের হৃদয় স্ফীত হইয়া ওঠে। নিষ্ফলতা কোথায়? নিষ্ফলতায় কি আসে যায়? পাওয়াটাই বড় নহে, চাওয়াটাই বড়। পাওয়া কিছু যায় না, তাই বলিয়া চাওয়াটাকেই ছোট করিব কেন?
এই চাওয়া, এই যে ক্ষুধা, ইহাই মানুষের অমরত্বের নিদান। যে পরিমাণে জগৎ এই ক্ষুধার পরিতৃপ্তি সাধনের অনুপযোগী, সেই পরিমাণে মানুষ এই জগৎ হইতে বহু ঊর্ধ্বে অবস্থিত। মানব প্রাণের পক্ষে জাগতিক বিধি ব্যবস্থার এই সংকীর্ণতা, এই শেক্সপিরীয় ট্র্যাজেডির প্রধান লক্ষণ পূর্ণ প্রকটিত হইয়াছে তাহার সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কাব্য চন্দ্রশেখরে। প্রতাপ তখন অগাধ জলে সাঁতার দিতেছে। সে অমৃত লালসা তাহার মরজীবনে অমরতা আনিয়াছে। সেই অমৃত ধরণীর পাত্রে তীব্র হলাহলে পরিণত হইয়াছে। তাই সে তাহাকে নিঃশেষে বর্জন করিবে, শৈবলিনীকে অতি ভীষণ শপথ করাইবে। এমনই সময় ঊর্ধ্ব আকাশে দৃষ্টিপাত করিয়া প্রতাপ বলিয়া উঠিল, কি পুণ্য করিলে ওই উপরকার নীল সমুদ্রে অবলীলা সাঁতার দেওয়া যায়। নিম্নে কি সংগ্রাম, উপরে কি শান্তি। তরঙ্গ বিক্ষিপ্ত জাহ্নবী জীবনে প্রতাপ নিরতিশয় পরিশ্রান্ত, কিন্তু তাহার আকাঙ্ক্ষা তেমনি বলবতী। সে কিছুতেই হার মানিবে না। অন্তরের এই বাসনা এমনই মহৎ, এমনই উচ্চ যে এই দুর্ভাগ্য পীড়িত আঘাত জর্জর নিমজ্জমান মানব সন্তান আমাদের চোখে আদৌ কৃপার পাত্র হইয়া ওঠে নাই, পরন্তু ভক্তি ও সম্ভ্রমে আমাদের হৃদয়ে আপ্লুত করিয়া দেয়। প্রতাপ যখন প্রাণ বিসর্জন করিতে পুনরায় যুদ্ধে চলিয়াছে, তখন রামানন্দ স্বামীর প্রশ্নে সেই যে উত্তর করিল, মরিতে যাইতেছি, সে কথার অর্থ আর কিছুই নয়, শেক্সপিয়ারের ক্লিওপেট্রা আত্মহত্যার পূর্বে যাহা বলিয়াছিল তাহাই। আই হ্যাভ ইমর্টাল লঙ্গিংস ইন মি, ইনভার্টেড কমার মধ্যে। আমি এই উপন্যাসকে বঙ্কিমের শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য বলিয়াছি এই জন্য যে ইহার মধ্যে তাহার রোমান্টিক হৃদয়ের ভাবৈশ্বর্য যেমন পরিপূর্ণ নিখুঁত আকারে প্রকাশ পাইয়াছে, তেমন আর কোনোটাতেই হয় নাই। কেন তাহা বলিতেছি? রোমান্টিক কবিগণ যে সত্য সুন্দরের পূজারী, তাহার মধ্যে সমাজসম্মত নীতিবাদের দোহাই নাই। পাপ করিলে তাহার দণ্ড বা পূর্ণ কাজের পুরস্কার যে হওয়াই চাই, তাহা না হইলে কাব্যের কোনো গুরুতর দোষ ঘটে, এমন কোনো ন্যায্য ধর্মের প্ররোচনা তাহাদের কাব্য সৃষ্টির মূলে বিদ্যমান নাই। পৃষ্ঠা 172। এই জাতীয় কাব্যের যদি কোনো নৈতিক মূল্য থাকে, তাহা আরও উচ্চাঙ্গের, এবং তাহা রসিকজনের নিকটেই আছে। ওথেলো এমন কোনো পাপ করে নাই যাহার জন্য এত বড় ভয়াবহ পরিণাম ঘটিতে পারে। হ্যামলেটও কোনো পাপ করে নাই, বরং পাপের বিরুদ্ধে দাঁড়াইয়াছিল। কাভেলিয়ার অপেক্ষা মধুরতর প্রকৃতি আর কি হইতে পারে? তবে এমন সর্বনাশ কেন হইল? তবে কি ওই সকল নাটক আমাদের নীতিজ্ঞানকে খর্ব করে? পূর্বে বলিয়াছি, জয় পরাজয় দণ্ড পুরস্কার নহে। জীবন সংগ্রামের ভীষণতার মধ্যে নায়ক নায়িকা চরিত্রের যে মহত্ব বা শক্তির সৌন্দর্য ফুটিয়া ওঠে, এ সকল কাব্যে তাহাই আমাদিগকে গভীরভাবে আশ্বস্ত করে। হৃদয় মহৎ, আকাঙ্ক্ষা মহৎ, যাহা চাই তাহা পাইবার জন্য সর্বস্বপণ, বিরাট, দূর নিবার কামনা শক্তির সেই স্বতঃস্ফূর্ত লীলায় এই মৃত্তিকার কারাগার চূর্ণ হইয়া যায়। সেই ধ্বংসেরই মধ্যে যে রমণীর গম্ভীর আলোক বিকীর্ণ হইয়া পড়ে, তাহা এই লোকচর্চার পাপ পুণ্যবোধের ক্ষুদ্র সমস্যা পূরণ করে না, তাহা হৃদয়কে ঊর্ধ্বতর লোকে লইয়া যায় এবং এক পরম সুন্দর অনুভব রসে আপ্লুত করিয়া কৃতার্থ করিয়া দেয়। তাই রোমান্টিক সাহিত্যকলা এরূপ নীতিবাদকে অগ্রাহ্য করে। কোনো ধর্ম বা পরলোকের আশ্বাস তাহাতে নাই। হৃদয়ের মহত্বই একমাত্র ধর্ম। সে ধর্মের পরিণাম চিন্তার প্রয়োজন নাই। মনুষ্য জীবনে নীতি যদি কোথাও থাকে, তবে হৃদয়ের সেই স্বতঃস্ফূর্ত আবেগেই তা আছে। ধর্মবিশ্বাস, পরলোকে আশ্বাস মানুষের স্বভাব ধর্মকে খর্ব করে, বরং মানব ভাগ্যের দুর্গেয়তা, পরজীবনের রহস্য ও তজ্জনিত নিরাশ্বাস হৃদয়কে আশ্রয়হীন করিয়া যে নব নব ভাবলোকের সৃষ্টি করে, তাহার অসীম বৈচিত্র্য ও অনন্ত সৌন্দর্যই রোমান্টিক সাহিত্যের বিশিষ্ট সম্পদ। এই যে দুর্গেয়তা ও তজ্জনিত নিরাশ্বাসের অনির্বচনীয় ভাব সৌন্দর্য, ইহাই চন্দ্রশেখর উপন্যাসে পূর্ণ প্রকটিত হইয়াছে। প্রতাপের যে পরিণাম তাহা কোনো অর্থে পরাজয় নয়। ভবানন্দ, গোবিন্দলাল, সীতারাম, নগেন্দ্রলালের মতো
প্রতাপ কোনো পাপের প্রায়শ্চিত্ত করে নাই, সে তাহার জীবন উৎসর্গ করিয়াছে। এত বড় অন্তর সংগ্রাম আর কোনো বাংলা কাব্যে চিত্রিত হয় নাই। সেই সংগ্রামে এতখানি শক্তির পরিচয়, যে শক্তি এমন অবস্থায় এমন করিয়া আত্মবিসর্জন করে, প্রেমের এমন রূপান্তর আর কোথাও কোনো কাব্যসৃষ্টি তেমন সার্থক হয় নাই। আরেকটি কথা বলিয়া এই প্রসঙ্গ শেষ করিব। চন্দ্রশেখর উপন্যাসের নামকরণ ওরূপ হইল কেন? চন্দ্রশেখরের চরিত্র যেমনই হোক, এই গ্রন্থের নায়ক অবশ্যই প্রতাপ। আমার একটি সন্দেহ আছে, চন্দ্রশেখর, প্রতাপ ও শৈবলিনী এই তিনটি চরিত্রের ইঙ্গিত বঙ্কিমচন্দ্র বোধহয় টেনিসনের আইডালস অব দ্য কিং, IDULLS অব দ্য কিং ইনভার্টেড কমার মধ্যে কাব্য থেকে পাইয়াছিলেন। কারণ এই তিনটির সহিত উক্ত কাব্যের আর্থার ল্যান্সেলট ও গিনেভার এর সাদৃশ্য বেশ স্পষ্ট বলিয়া মনে হয়। শৈবালিনী যখন প্রতাপকে ভুলিয়া চন্দ্রশেখরে চিত্তস্থির করিয়াছে, তখন গিনেভার এর ঠিক ওই অবস্থা স্মরণ হয়। তবে কি বঙ্কিমচন্দ্র চন্দ্রশেখরকেই নায়ক করতে চাহিয়াছিলেন? তাহা তো হইবার নয়। টেনিসনের মিড ভিক্টোরিয়ান মরালিটি যে আর্থার চরিত্র গড়িয়াছে, বঙ্কিমের খাঁটি রোমান্টিক প্রতিভা সে আদর্শে আকৃষ্ট হয় নাই। বঙ্কিমের ল্যান্সেলটের কাছে বঙ্কিমের আর্থার একেবারে নিষ্প্রভ হইয়া গিয়াছে। বস্তুত চন্দ্রশেখর চরিত্রে মহত্বের একটা আভাস মাত্র পাওয়া যায়, কিন্তু তাহা একেবারেই ফুটে নাই। এই জন্য বঙ্কিমের কাব্য ও টেনিসনের কাব্যে আকাশ পাতাল তফাৎ। পৃষ্ঠা 173। বঙ্কিমের কাব্য ও টেনিসনের কাব্যে আকাশ পাতাল তফাৎ। সর্বশেষে আরেকটি কথা না বলিলে একটু গোল থাকিয়া যায়। বঙ্কিমের কোনো কোনো উপন্যাসে ধর্ম ও পরলোকের যে ইঙ্গিত আছে, তাহা সেই সান্ত্বনার নিষ্ফলতারই পরিচয় দিবার জন্য নিপুণ শিল্পীর উদ্ভাবন। এ সম্বন্ধে বিচার করিবার কিছুই নাই। গোবিন্দলাল যখন সন্ন্যাসী হইয়া ফিরিয়া আসিয়া বলিল, আমি ভ্রমরাদিক ভ্রমর পাইয়াছি ইনভার্টেড কমার মধ্যে, অথবা কবি যখন নিজেই প্রতাপের উদ্দেশ্যে বলিলেন, যাও প্রতাপ সেই অমরধামে ইনভার্টেড কমার মধ্যে, তখন আমাদের প্রাণও আরও অধীর হইয়া ওঠে। সে সান্ত্বনা কিছুতেই গ্রহণ করে না। পাঠকের চিত্তে এইরূপ বিদ্রোহ উদ্দীপনাই কবির অভিপ্রায় বলিয়া মনে হয়। বঙ্কিমচন্দ্রের যুগকে কেহ কেহ হিন্দু রিভাইভাল HINDUREVIVAL বা হিন্দু নবজাগরণের যুগ বলিয়া থাকেন। সাহিত্যের দিক দিয়া এরূপ বললে হানি নাই, যদি ইহাকে ইংরেজি কাব্যে রোমান্টিসিজমকে মেডিয়েভেলিজম MEDIAEVALISM বলার মতো ধরিয়া লওয়া হয়। জাতীয় সাধনার প্রতি, দেশের অতীত ইতিহাসের প্রতি কবিত্বময় অনুরাগ বঙ্কিমের যুগে আমরা সাহিত্যক্ষেত্রে সীমাবদ্ধ দেখিতে পাই। জীবনে বা সমাজ ব্যাপারে যদি কোনো তরঙ্গ উঠিয়া থাকে, তাহা বিশেষ উল্লেখযোগ্য নহে। এইরূপ অনুরাগকে জাতীয় উন্নতির পরিপন্থী বলিয়া, অতিশয় সংকীর্ণ রক্ষণশীলতা বলিয়া যাহারা বিকৃত করিতে চান, তাহাদের বিচারবুদ্ধির প্রশংসা করা যায় না। বঙ্কিমের যুগ অতি প্রবল ও গভীর ভাবুকতার যুগ, অন্তর্গূঢ় দ্বন্দ্ব ও বিপ্লবের যুগ। তাহা যাহাকে আশ্রয় করিয়া বুঝিতে চাহিয়াছিল, তাহা দেশের অতীতের প্রতি শ্রদ্ধা, হৃদয় চিন্তা শক্তিকে অভিভূত করিয়াছিল। এই হৃদয় বল না থাকিলে, দেশের প্রতি শত উচ্ছ্বাসিত অনুরাগ না জন্মিলে, আজ আমরা কোথায় দাঁড়াইতাম কে বলিতে পারে। তখন বেড়া দিবার বাঁধ বাঁধিবার আবশ্যক হইয়াছিল, নতুবা সব যায়। উচ্চ চিন্তা বা উদারতার অভাব আর যাহার মধ্যে থাক, যুগনায়ক বঙ্কিমের মধ্যে ছিল না। যেটুকু সংকীর্ণতা ছিল, তাহা ধর্মের গোড়ামি নহে, জাতীয় সম্মানবোধ, পূর্ব পিতৃগণের প্রতি শ্রদ্ধা, পূর্ব পিতৃগণের প্রতি গভীর শ্রদ্ধা, অতি উচ্চ হৃদয়ের উচ্চতম বৃত্তি, অতি পবিত্র সেন্টিমেন্ট, অতি নির্দোষ মোহ, ইহাই তাহার রোমান্টিসিজমের মূল। তিনি তথাকথিত ধার্মিকতা জাগাইয়া তুলিতে চান নাই। তাহার ধর্মনৈতিক প্রবন্ধগুলিও খাঁটি হিন্দু চিন্তা প্রসূত নয়।
তাহার মধ্যে সংস্কারকের ভাব, এমনকি বিপ্লবের বীজ আছে। রক্ষণশীলতার সংকীর্ণতা নাই। ইংল্যান্ডের অক্সফোর্ড মুভমেন্টের নায়ক কার্ডিনাল নিউম্যানের মতো, অথবা জার্মানির নবসাহিত্যের অন্যতম নেতা সেগালের ভ্রাতৃদ্বয়ের মতো SCHLEGEL। তিনিও আচারে বিশ্বাসে রক্ষণশীল ছিলেন না। ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় সাহিত্য হইতে খাঁটি রোমান্টিক প্রেরণা লাভ করিয়াছিলেন বলিয়াই বঙ্কিমচন্দ্র একাধারে নবযুগের নতুন মন্ত্রের দ্রষ্টা, ঋষি ও উদ্গাতা কবি হইতে পারিয়াছিলেন। তিনি যে অর্থে হিন্দু রিভাইভালের নায়ক, তাহা কোনো অংশে সংকীর্ণ নহে। তাহার দ্বারা যেমন উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি সম্ভব হইয়াছিল, তেমনি জাতির প্রাণমূলে নবজীবন সঞ্চার হইয়াছে। অতএব রোমান্টিসিজম বলিতে যে ভাবধারা বোঝায়, সাহিত্যে চিরন্তন রূপ বিচারে তাহার মূল্য যেমনই হোক, ভাবের দিক দিয়া অর্থাৎ বিশিষ্ট কবি প্রেরণা হিসাবে সাহিত্যে তাহার ফলাফল অস্বীকার করা যায় না, এবং আধুনিক বাংলা সাহিত্যে তাহার ফল নিতান্ত অল্প হয় নাই। এই বঙ্কিমের উপন্যাস প্রসঙ্গ রোমান্টিক ভাবধারার এইটি এখানে শেষ হল। 2. ট্র্যাজেডি কল্পনা, পৃষ্ঠা 174। পাশ্চাত্য সমাজে নাটকের আকারে এক নূতন কাব্যের সৃষ্টি হইয়াছিল। সেই কাব্যের নাম ট্র্যাজেডি। ইহা দুঃখেরই নাটকীয় রসরূপ। গানে আমরা দুঃখকে অনুভব করি মাত্র, নাটকে তাহাকে দেখি। এই যে প্রভেদ, ইহা একটা বড় প্রভেদ। অনুভূতিতে কোনো প্রশ্ন নাই, একটা ভাবাবস্থা আছে। গানে একটা অতি ক্ষুদ্র ঘটনা, একটা সামান্য পরিস্থিতি কিংবা মন বা প্রাণের একটা বিক্ষোভকে আশ্রয় করিয়া ওই ভাবাবস্থার সৃষ্টি করিতে পারিলেই হইল। সে যেন জীবন সমুদ্রের কূলে বসিয়া বাঁশি বাজানো। ঝটিকা ক্ষুব্ধ তরঙ্গ কল্লোল দূর হইতে একটা সুরের মতো ভাসিয়া আসে, বাঁশি সেই সুরেই ভরিয়া ওঠে। কিন্তু নাটকে আমরা সেই ঝটিকা গর্জন ও তরঙ্গভঙ্গের অতিশয় নিকটে, এমনকি মধ্যে গিয়া দাঁড়াই। সেখানে দুঃখের যে মূর্তি দেখি, তাহা ভাবমূর্তি নয়, প্রত্যক্ষ বাস্তব রূপ। তাহাতে শুধু সুর নয়, একটা প্রবল ধাক্কা আছে। কেবল রসাস্বাদ নয়, আক্ষেপ আছে, প্রশ্নকাতরতাও আছে। জীবনের ওই দুঃখ রূপটাকে যে নাট্যকলায় পাশ্চাত্য কবিগণ একটা নতুন অর্থে, নতুন ভঙ্গিতে প্রতিষ্ঠিত করিয়াছেন, সেই ট্র্যাজেডি নতুন অর্থে, নতুন ভঙ্গিতে প্রতিষ্ঠিত করিয়াছেন, সেই ট্র্যাজেডি সেই সাহিত্যের একটি অনর্ঘ্য অপরূপ সৃষ্টি। সেই দুঃখ, সেই যন্ত্রণা সহ্য করিবার যে শক্তি, তাহাই মানুষের পৌরুষ। তাই নাটকে উপন্যাসে ওই দুঃখ মানুষের চোখে কেবল অশ্রুর ধারাই বহাইবে না, তাহার সকল হীনতা ও দীনতাকে তিরস্কৃত করিয়া চিত্তে একটি কঠোর তৃপ্তি ও প্রশান্তির ভাব উদ্রেক করিবে। এই রসই ট্র্যাজেডির রস। এই রস আমাদের ভারতীয় বা হিন্দু সাহিত্যের রস নয়। আমরা জীবনেও এই রসকে প্রশ্রয় দিই না। তাহার কারণ, ইহা একরূপ দুঃখেরই পূজা। মানুষের মাহাত্ম্যবোধের জন্য দুঃখকেই একান্ত করিয়া দেখিতে হইবে। জীবন ও জগতের কোনো গভীরতর অর্থ, সুখ দুঃখ, জীবন মৃত্যুকে সমন্বয়মূলক কোনো সত্যের পিপাসা ইহাতে নাই। ভারতবর্ষের মানুষ দুঃখকে, মৃত্যুর বা ঐকান্তিক বিনাশকে কিছুতেই সত্য বলিয়া স্বীকার করে নাই। সেই প্রথম হইতে আনন্দকে, অমৃতকেই একমাত্র তত্ত্ব বলিয়া স্বীকার করিয়াছে। তাই কপিল, বুদ্ধ হার মানিয়াছিলেন। ট্র্যাজেডি নামক ওই কাব্যকুসুমের মূল ভারতীয় চিত্তভূমিতে নাই। দুঃখকে সে অস্বীকার করে না, কোনো মানুষই তাহা পারে না। কিন্তু আত্মার অজেয় বীর্য সত্ত্বেও শেষ পর্যন্ত মৃত্যু বা ধ্বংসই যে সর্বগ্রাস করিবে, এখানকার মানুষ তা বিশ্বাস করিতে পারে না বলিয়া ঐরূপ ট্র্যাজেডি তাহার নিকটে অমূলক। কাব্যে নাটকেও সে মৃত্যুর মহাগহ্বর পূর্ণ করিয়া দেয়। অমূলক ও অর্থহীন বলিয়াই সে এইরূপ কাব্যরসকে পরিহার করিয়াছে। আমাদের নব্য সাহিত্যে কেবল একজন মাত্র ওই রসতত্ত্ব ও তাহার কলাকৌশলকে কেবল আয়ত্ত করিয়াছিলেন, এমন আর কেহ পারেন নাই। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিতে ইউরোপীয় ট্র্যাজেডির রস প্রেরণা
এক নতুন রূপে ও নতুন ভঙ্গিতে ধরা দিয়াছে। ওই গদ্য কাব্যকথাগুলিতেই আমরা রোমান্টিক ট্র্যাজেডির প্রায় সেই শেক্সপিরীয় কাব্যরস কিয়ৎ পরিমাণে আস্বাদন করিয়া থাকি। কিন্তু যেহেতু ঐরূপ ট্র্যাজেডি আমাদের স্বভাবসিদ্ধ রসিকতার অনুকূল নয়, এবং যেহেতু নবত্বের বিস্ময়েই আমাদের রসবোধের একমাত্র মাপকাঠি, এবং যেহেতু বাংলা সাহিত্য এ পর্যন্ত পণ্ডিতের অনুকম্পা ও মূর্খের বিলাস ব্যসনের অতিশয় সুখকর স্থান হইয়া আছে। পৃষ্ঠা 175। সেই জন্য বঙ্কিমচন্দ্রের ওই কাব্যগুলি নবত্বলোপ হওয়ায় তাহারা পাণ্ডিত্য ও মূর্খ উভগোত্রীয় পাঠকের পাঠশালা হইতে নির্বাসিত হইয়াছে। বঙ্কিমচন্দ্র আধুনিক সংজ্ঞা অনুযায়ী উপন্যাস রচনা করেন নাই, অতএব সেদিক দিয়া উহাদের কোনো পরিচয় যথার্থ হইতে পারে না। তিনি যাহা রচনা করিয়াছিলেন তাহার মূল্য নিরূপণ করিতে হইলে উৎকৃষ্ট রোমান্টিক ট্র্যাজেডির আদর্শেই তাহা করিতে হইবে, এবং তাহাতেও তাহার নিজস্ব প্রেরণা ও কল্পনার দিকে দৃষ্টি রাখিতে হইবে। এখানে সে আলোচনা অপ্রাসঙ্গিক। আমি আমাদের সাহিত্যে ট্র্যাজেডির অস্তিত্ব প্রসারের কথাই বলিতেছি। বঙ্কিমচন্দ্র ও ইউরোপীয় কাব্যরসকে অধিগত করিয়া তাহার উপন্যাসগুলিতে সেই রস একরূপ নাটকীয় ভঙ্গিতে পরিবেশন করিয়াছিলেন। কিন্তু তিনিও মধ্যপথে ভারতীয় বা হিন্দু সংস্কারের বশবর্তী হইয়া সেই ইউরোপীয় আদর্শ রক্ষা করিতে পারেন নাই বা চাহেন নাই। ইউরোপীয় আদর্শেই তিনি তাহার ট্র্যাজেডির অঙ্গবিন্যাস করিয়াছেন সত্য, তিনিও দৈব বা অদৃষ্ট, ভিলেন বা দুর্বৃত্তের দুরভিসন্ধি, আত্মঘাতী প্রবৃত্তি বা দুর্দমনীয় বাসনা প্রভৃতির কারণে পুরুষের নিদারুণ পরিণাম চিত্রিত করিয়াছেন বটে, কিন্তু তাহার সেইরূপ ট্র্যাজেডি প্রীতিও ক্রমে সংযত হইয়া আসিয়াছে। মানুষের নিজ আত্মারই মহিমা বোধ সব হারাইয়াও একটা উচ্চতর অধিকার বা মহত্তর সম্পদের আশ্বাস, প্রকৃতির সেই ছলনাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিতে পারা, ইহাই তার ট্র্যাজেডির গূঢ়তর প্রেরণা হইয়াছে। বিশ্ববৃক্ষ পর্যন্ত তিনি ইউরোপীয় আদর্শই গ্রহণ করিয়াছিলেন। কৃষ্ণকান্তের উইল হইতে তাহার কল্পনা ভিন্ন পথে অগ্রসর হইয়াছে, যদিও সীতারাম ও রাজসিংহ সেই ইউরোপীয় ট্র্যাজেডি এক নতুন ছন্দে তাহার কল্পনাকে পুনরায় আশ্রয় করিয়াছে। কারণ সীতারাম সেই অতি ভীষণ অদৃষ্টের লীলা, প্রেমময়ী সাধ্যী স্ত্রীর মূর্তিতেই তার সেই যে নিষ্ঠুরতা ও সর্বনাশ সাধন, এবং রাজসিংহ পুরুষবীর মোবারককে প্রবৃত্তির কিরানক করিয়া তার জীবনেও দৈবের সেই অট্টহাস, কোনো আধ্যাত্মনীতি বা ন্যায়নীতি দ্বারা সেই ট্র্যাজেডির অন্ধকার ভেদ করা যায় না। সীতারাম রচনাকালে বঙ্কিমকে কি পাইয়া বসিয়াছিল জানি না। বোধহয় পুরুষ ধর্ম বা আধ্যাত্মিক শক্তি এবং প্রাকৃতিক ধর্ম বা অন্ধ প্রবৃত্তি, এই দুইয়ের কোনোটাকে তুচ্ছ করিতে না পারিয়া, অথচ আধ্যাত্মিকতার প্রতি পক্ষপাতের বশে তিনি এ কাব্যে যেন নিজেই নিজের কাছে হার মানিয়াছেন। আর কোনো কাব্যে তিনি ধ্বংসের এমন বিরাট অগ্নুৎপাত সৃষ্টি করেন নাই। কে জানে, হয়তো এই কালে কবির ব্যক্তিজীবনেও একটা দারুণ আঘাত লাগিয়াছিল, তাই সর্বধ্বংসের এইরূপ কল্পনা বড়ই আনন্দদায়ক হইয়াছিল। তথাপি বঙ্কিমচন্দ্রের ট্র্যাজেডিগুলিতে সাধারণত সেই খাঁটি ইউরোপীয় প্রেরণার সংশোধনী লক্ষ্য করা যায়। তিনি মানুষের মহত্বকে ধর্মবিশ্বাসের মতোই বিশ্বাস করিতেন, কিন্তু সে মহত্ব তাহা নিজেরই নয়, একটা পরমা শক্তির অংশ বলিয়াই সে মহৎ। সেই শক্তির শাসন তাহার নিজেরই আত্মশাসন। সেই শাসনকে অগ্রাহ্য করার যে শাস্তি, তাহা যতই শোকাবহ হোক, সেই শাস্তির দ্বারাই মানুষ তাহার যথার্থ মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু আর একটা কথাও আছে, মানুষ ছোট নয় সত্য, তাহার মহত্বের সীমা নাই, ইহাও সত্য। পৃষ্ঠা 176। কিন্তু তাহার দেহ দুর্বল, ইহাও সত্য। এই দুর্বল দেহে দুর্বল হৃদয়ে যত কিছু মোহ জীবন ও জগতের রঙ্গশালায় শতবর্ষের শত শিখায় স্ফুরিত হইতেছে, যাহা মূলে মিথ্যা, তাহাই অপূর্ব চিত্রে চিত্রিত হইয়া জীবনের যবনিকাখানিকে কি বিচিত্র, কি সুন্দর করিয়া তোলে। কবি বঙ্কিম এই মিথ্যাকেও মুগ্ধ দৃষ্টিতে দেখিয়াছেন, কিন্তু তাহাকে সর্বোপরি স্থান দেন নাই। সত্যই যদি শিব হয় তবে ওই মিথ্যাও শিবমোহিনী। শিবকে সম্মুখে রাখিয়া তিনি ওই শিবমোহিনীর রূপরস
আকণ্ঠ পান করিয়াছিলেন। পাশ্চাত্য ট্র্যাজেডিতে এই প্রকৃতির যে উপাসনা আছে তাহা অন্যরূপ। তাহার সম্মুখে শিব নাই। বঙ্কিমচন্দ্রের ওই প্রকৃতি মোহিনী হইল বড়দাত্রে। পঞ্চেন্দ্রিয়ের সুকোমল ছায়াদারে তাহার যে রূপরাশি পুরুষকে পরশবিভোল করে, তাহার রহস্য যদি আস্বাদন না করিলাম তবে একটা অত্যাবশ্যক চিত্তকর্ষণ হইতেই বঞ্চিত হইলাম। ওই সৌন্দর্যের জ্বালাও সেই সত্যের সোপান, কেবল আগুন নয়, আহুতির কথাও মনে রাখিতে হইবে। ওই আহুতির পর যে হবিষ্যেষ ভোজন, তাহাই তো দেবতার সহিত যজমানের একত্ব বিধান করে। ৩. নাটক না হইবার কারণ। নাটকের কথা বলিতেছিলাম। নাটক ও উপন্যাস এক নয়, তথাপি শেক্সপিয়ারের পদ্য নাটকের সঙ্গে বঙ্কিমচন্দ্রের গদ্যকাব্যের তাহার উপন্যাসগুলির তুলনা করা যাক। বঙ্কিমচন্দ্রের গদ্য ট্র্যাজেডিগুলি যেমন নাটকও নয়, তেমন পদ্যকাব্যও নয়, অথচ শেক্সপিয়ারের নাটকীয় ট্র্যাজেডির অনেক লক্ষণ তাহাদের প্রেরণার মূলে রহিয়াছে, এবং গদ্যে হইলেও সেই কবিত্ব তাহাতে প্রচুর, কিন্তু তথাপি সেগুলি নাটকের আকার পায় নাই, এই জন্য যে তাহারা কেবল দৃশ্য নয়, পাঠ্যও বটে। ঘটনাবস্তু হইতে কবি আপনাকে একেবারে সরাইয়া লইতে রাজি নহেন। কেবল দেখিলেই চলিবে না, তাহার কথাও শুনিতে হইবে। এই জন্য নির্মাণ কৌশলে উহা গদ্য কাব্য নাটক নহে। ইহার কারণ কবির দৃষ্টি এখানে কেবল রস সৃষ্টি নয়, সেই রস সৃষ্টির সঙ্গে একটা সচেতন ব্যাখ্যা প্রবৃত্তি আছে। অতএব যে জন্য তাহা নাটক হইতে পারে নাই, সেই জন্য তাহা গদ্যও হইয়াছে। নাটকও গদ্য হইতে পারে। বঙ্কিমচন্দ্রের কাব্য নাটকীয় গুণসম্পন্ন হইয়াও নাটক হয় নাই কেন তাহা বলিয়াছি। আবার ভাবপ্রধান হইয়াও তারা গদ্যছন্দ আশ্রয় করিয়াছে কেন তাহাও বলিতেছি। এই কাব্যগুলিতে কবির রসদৃষ্টি বস্তুর ভাবরূপকে যেমন প্রত্যক্ষ করিয়াছে, তেমনি সেই ভাবরূপের উপরে আপনার অতি জাগ্রত মানস চেতনার শাসন কখনো ত্যাগ করে নাই। যে আধ্যাত্মিক বৃত্তি বিশেষকে আমাদের শাস্ত্রে বিবেক বলে, বঙ্কিমচন্দ্রের কবি প্রবৃত্তিকে সেই বিবেক ভিতর হইতে বলগাবদ্ধ করিয়া রাখিয়াছে। এ যেন প্রকৃতির সঙ্গে রস সঙ্গ করিয়াও পুরুষ আপনাকে অসঙ্গ রাখিতে চায়। সেই সঙ্গসুখের মধ্যেই যে মুক্তি, তাহাতে বিশ্বাস করিতে পারে না। কবি মানুষের এই অতি জাগ্রত চেতনা জগৎ ও জীবনের রসরূপকেই একান্ত হইতে দেয় নাই। রসরূপে যে আত্যন্তিক আবেশ বাণীকে ছন্দময় করিয়া তোলে, পৃষ্ঠা ১৭৭, তাহাকে বশে রাখার জন্য বঙ্কিমচন্দ্রের কাব্যগুলি পদ্য নাটক না হইয়া গদ্য ট্র্যাজেডি হইয়াছে। শেক্সপিয়ার ও বঙ্কিম উভয়ের কাব্যের বিষয়বস্তু এক, এবং কবি প্রেরণাও মূলে স্বগত বলিয়া মনে হয়। তথাপি একজনের কবিদৃষ্টি অবিমিশ্র বলিয়া জগৎ ও জীবনের বস্তুগত সত্তাকে রসরূপে আত্মসাৎ করিবার শক্তি দ্বিধাহীন বলিয়া তাহা কাব্যমন্ত্র সাধনায় পূর্ণ সিদ্ধি লাভ করিয়াছে। অপরের দৃষ্টি সেইরূপ দ্বিধাহীন নয়। বস্তু ও ভাবের মধ্যে দ্বন্দ্ব আছে, একে অন্যের উপর প্রাধান্য স্থাপনের চেষ্টা করিয়াছে, এবং শেষ পর্যন্ত একেরই জয় হইয়াছে। অথচ এই কাব্যগুলির উপাদান ও প্রেরণা এমনই যে গদ্য উপন্যাস হইলেও তাহারা বারবার শেক্সপিয়ারকেই স্মরণ করাইয়া দেয়। বঙ্কিম প্রতিভার একটি বৈশিষ্ট্য। আজ আমরা বঙ্কিমচন্দ্রকে স্মরণ করিতেছি। স্মৃতি উৎসবের অনুষ্ঠান করিয়া তাহার প্রতি বাঙালি জাতির শ্রদ্ধা নূতন করিয়া উদ্বেগ করিবার চেষ্টা করিতেছি। বঙ্কিমের প্রতিভা ও বঙ্কিমের কীর্তি, জাতি জীবনে তাহার দান ও ইতিহাসে তাহার স্থান আমরা এই পর্যন্ত ভালো করিয়া নিরূপণ করি নাই। বিস্মৃতির কারণ তাহাই। কিন্তু আজ আমরা এই স্মৃতি পূজার অনুষ্ঠান করিয়াছি, ইহা কি কেবল তাহাকে স্মরণ করিবার জন্য? কেবল স্মরণ করিয়া লাভ কি? বঙ্কিমচন্দ্রের মতো পুরুষকে কেবল স্মরণ করিলেই পরমার্থ লাভ হইবে না, তাহার সহিত সাক্ষাৎ পরিচয় স্থাপন করিতে হইবে, এবং এক্ষেত্রে সে পরিচয় জাতির আত্মপরিচয়েরই মতো। কারণ তাহার মতো পুরুষ একটা জাতি ও যুগের প্রতীক। সে পুরুষের মধ্যে বাঙালি আপনারই প্রতিভার দীপ্ত রূপ দেখিতে পাইবে। যুগসন্ধি সেই মহাসংকটকালে এই পুরুষের মধ্যেই সে একদিন নিজের পূর্ণ শক্তি কেন্দ্রীভূত হইতে দেখিয়াছিল। তাহার নিজেরই স্তিমিত চেতনা এই প্রতিভার দিব্যোচ্ছটায় স্ফুরিত হইয়া তাহার যাত্রাপথ আলোকিত করিয়াছিল। বঙ্কিমচন্দ্রের যে মূর্তি
সকল নশ্বরতা হইতে মুক্ত হইয়া দীপ্যমান হইয়াছে, তাহা যেন এই জাতির জীবন জলাশয়ের গভীর তল হইতে উত্থিত একটি প্রস্ফুট প্রাণ শতদল। অতএব কেবল নাম স্মরণ নয়, সেই মূর্তির পূর্ণ ধ্যান করিয়া আমাদিগকে পুনরায় আত্মসাক্ষাৎকার করিতে হইবে। ১৯ শতাব্দীতে বাঙালি জাতির ইতিহাসে যে যুগান্তর অবশ্যম্ভাবী হইয়াছিল, সে যুগান্তরের প্রাণান্ত বিক্ষোভকে নবজীবনধারায় নতুন সৃষ্টির পথে প্রবাহিত করিবার জন্য যে প্রতিভার ও মনীষার স্ফুরণ আমরা ওই যুগে নানাভাবে হইতে দেখিয়াছি, বঙ্কিমচন্দ্রে তাহাই সার্থক হইয়াছিল। আজ বাঙালি সে যুগের এই বিক্ষোভ আর প্রত্যক্ষ করিতেছে না বটে, কিন্তু তাহার আধুনিক মনোজীবনের অন্তঃস্থলে সেই দিন সেই বন্যা হইতে যে পলিমৃত্তিকার স্তর সঞ্চিত হইয়া আছে, তাহা বঙ্কিমচন্দ্রেরই অসাধ্য সাধনের ফল। এখনও ২০ শতাব্দীর প্রায় মধ্যভাগে আমরা যে কয়টি প্রধান ভাবচিন্তা লইয়া আন্দোলন আলোচনা করিয়া থাকি, তাহারও মূলে আছে বঙ্কিমচন্দ্র। পৃষ্ঠা ১৭৮। বঙ্কিমচন্দ্রই আমাদের নতুন মনোভাব ও নব সংস্কৃতির প্রধান প্রবর্তক। ইহা বুঝিতে হইলে ১৯ শতাব্দীর শেষার্ধের বাংলার ইতিহাস সম্যক আলোচনা করিতে হইবে এবং তদানীন্তন কালের সঙ্গে বঙ্কিমের কীর্তির তুলনা করিতে হইবে। বিধাতার আশীর্বাদ স্বরূপ আমরা সেই এক ব্যক্তিকে পাইয়াছিলাম, পাইয়াও হেলায় হারাইতে বসিয়াছি। বঙ্কিমের প্রভাব যে পরিমাণে মন্দীভূত হইয়াছে, ঠিক সেই পরিমাণেই আমরা এই ভীষণ যুগ সংকটে সকল দিকে দিগ্ভ্রান্ত হইতেছি। বঙ্কিমচন্দ্রের সেই প্রতিভার একটা দিক, একটা বিশিষ্ট লক্ষণ সম্বন্ধে আমি যৎকিঞ্চিৎ আলোচনা করিব। বঙ্কিমচন্দ্রের প্রতিভা বলিতে যে মনীষা, ভাবুকতা ও কবিশক্তির কথা আমাদের সর্বাগ্যে স্মরণ হয়, সে সম্বন্ধে আমি এখানে কিছু বলিব না। কিন্তু সেই প্রতিভার সঙ্গে যে আরেকটি বস্তু ছিল, যাহার বলে তিনি কেবল বাঙালির মনের উৎকর্ষ সাধনই করেন নাই, তাহার মনের সংস্কার ও প্রাণের প্রবৃত্তিকেও নূতন পথে চালিত করিয়াছিলেন, তাহার কথাই বলিব। কারণ কেবল ভাবুকতা বা সাহিত্যিক প্রতিভার দ্বারা একটা জাতির জীবনের গতিমুখ পরিবর্তন করা সম্ভব নয়। তাহা যে সম্ভব হইয়াছিল, তাহার কারণ সেই প্রতিভার সঙ্গে ছিল একটি বজ্র বিদ্যুৎময় ব্যক্তিসত্তা, তুঙ্গ গিরিশৃঙ্গের মতো সুদৃঢ় বিরাট পুরুষ মহিমা। তাহার দৃষ্টি ছিল যেমন গভীর, তেমনি অপলক, সংকল্পও তেমনি অবিচলিত। এই কথাটি ভালো করিয়া না বুঝিলে বঙ্কিম প্রতিভার প্রকৃত মহত্ব, তাহার ভাস্বর দুটির বারোয়ানা আমাদের দৃষ্টিগোচর হইবে না। বঙ্কিমচন্দ্র কেবল সাহিত্য সৃষ্টি করেন নাই, সূক্ষ্ম মনোবিলাসের বা কালচারের আয়োজন প্রচুর করিয়া তোলেন নাই। তিনি এই জাতির বক্ষে বল ও প্রাণে আশার সঞ্চার করিয়াছিলেন। ভাব ও চিন্তার প্রচণ্ড শক্তি বলে তাহার জীবনে জীর্ণ ভিত্তি সংস্কার করিয়া নতুন সৌধের পত্তন করিয়াছিলেন। ইহার জন্য তাহার প্রতিভার যে বৈশিষ্ট্য, তাহাই এ যুগের অপর সকল সাহিত্যিক প্রতিভা হইতে তাহাকে একটি অতিশয় পৃথক আসনে প্রতিষ্ঠিত করিয়াছে। ইহা বুঝিতে না পারিলে বঙ্কিমকে বুঝিবার সকল চেষ্টা নিষ্ফল হইবে। অতএব বঙ্কিম প্রতিভায় শুধু নয়, বঙ্কিম চরিত্র আমাদের দৃষ্টি আকর্ষণ না করিয়া পারে না। ইহাকে আমি প্রতিভার পৌরুষ বলিব। কবি প্রতিভার সঙ্গে সেই পৌরুষের মিলন আমাদের দেশে ক্বচিৎ ঘটিয়াছে। কবি, সাহিত্যিক, ভাবুক বা মনীষী আমাদের দেশে আরও অনেকের আবির্ভাব হইয়াছে, কিন্তু সেই সঙ্গে এমন পুরুষোচিত ঐকান্তিকতা, অটল আত্মমর্যাদা বোধ, কবি ধর্মের মধ্যেও মনুষ্য ধর্মের এমন অবিচলিত প্রেরণা ওই জাতির ইতিহাসে অতিশয় দুর্বল। কোনো চিন্তা বা কোনো ভাবই তাহার নিকটে খেলার সামগ্রী ছিল না। তিনি সাহিত্যিক ভাববিলাসী ছিলেন না। তিনি যাহা ভাবিতেন তাহার সহিত সেই ভাবনায় সিদ্ধিলাভে চিন্তা তাহার হৃদয়ে সদ্য জাগরুক ছিল। সে সকল চিন্তা অলস শক্তিহীন পুরুষের ভাববিলাস মাত্র, অথবা যাহা ব্যক্তির একক সাধনা বা আত্মোৎকর্ষে সহায়, তাহাকে তিনি সাহিত্যের ক্ষেত্রেও প্রশ্রয় দেন নাই, কারণ তাহা অতিশয় স্বার্থপরতার লক্ষণ, এবং স্বার্থপরতা ও কাপুরুষতার মধ্যে তিনি কোনো ভেদ মানিতেন না। এই জন্যই কবি বঙ্কিম, ভাবুক বঙ্কিম, মনীষী বঙ্কিম তাহার সমগ্র সাহিত্যিক সাধনায় এমন একটি পুরুষ মূর্তিরূপে ফুটিয়া উঠিয়াছেন, যাহাকে তাহার প্রতিভা হইতে পৃথক করিয়া লওয়া দুঃসাধ্য। এই জন্যই বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিতেও কাব্যকল্পনা সূত্রধার রূপে তাহাকে সর্বদা সম্মুখে উপস্থিত থাকিতে দেখি। পৃষ্ঠা ১৭৯।
কল্পনা যত উৎকৃষ্ট হোক, কবির পশ্চাতে একটি পুরুষের সত্তাকে কখনো ভুলিয়া থাকিতে পারি না। এই জন্যই যাহারা নিছক আর্টপন্থী তাহারা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে অনেক ত্রুটি আবিষ্কার করিয়া থাকেন, কিন্তু সেই আর্ট ঘটিত ত্রুটি সত্ত্বেও তাহার গদ্যকাব্যগুলিতে পরিপূর্ণ রস সৃষ্টি হইয়াছে। রসিক মাত্রেই যখন ইহা স্বীকার করেন, তখন বঙ্কিমচন্দ্রের কাব্যগুলির জন্য আর্টের একটি স্বতন্ত্র আদর্শকে স্বীকার করিতে হয়, অর্থাৎ কবি চরিত্র, কবি প্রেরণা, এই দুয়ের একটি আশ্চর্য সমন্বয় যে সম্ভব, সে বিষয়ে আর সন্দেহ থাকে না। এই অংশটি এখানে, এই পাঠটি শেষ হলো। পরবর্তী অংশটি পরবর্তী ফাইলে পাঠ করব। পেজ কন্টিনিউড। পৃষ্ঠা 89। বঙ্কিম প্রতিভার এই যে লক্ষণ, ইহারই কারণে বঙ্কিমের প্রতিভা কখনো অতিচারী হইতে পারে নাই। তিনি যত বড় উচ্চভাবে ভাবুক হন, কঠিন মৃত্তিকার শাসন কখনো অগ্রাহ্য করেন নাই। সকল তত্ত্বকে তিনিও নরনারীর চরিত্রে প্রত্যক্ষ জীবন্ত রূপে ক্রিয়াশীল করিয়া দেখিয়াছেন। যাহা চিন্তালব্ধ সত্য, যাহা একটা যুক্তি বা সিদ্ধান্ত মাত্র, তাহাকে নরনারীর হৃদয় শোনিতে চিত্রিত করিয়া আমাদের নেত্রগোচর করিয়াছেন। এ শক্তি কেবল কল্পনা শক্তিই নয়, ইহার মূলে আছে অসীম বিশ্বাসের শক্তি। ভাবে যাহাকে পাইতেছি, বস্তুতেও তাহাই আছে। প্রাণ ও মনের মধ্যে কোনো বিরোধ নাই, বাস্তব ও আদর্শের মধ্যে কোনো সংশয়ের ব্যবধান নাই। এই স্থির দ্বিধাহীন দৃষ্টির মূলে যে আত্মপ্রত্যয় আছে, তাহাই সর্বাধিক পৌরুষের নিদান। কিন্তু কবি শক্তির সহিত পুরুষ শক্তির এমন মিলন আমাদের সাহিত্যে এ পর্যন্তই একবারই ঘটিয়াছে। একদিকে যেমন ভাবের প্রাবল্য ও কল্পনার অসীম স্ফূর্তি, অপরদিকে তেমনি লোক ব্যবহার ও মনুষ্য চরিত্র সম্বন্ধে সদ্যজাত চেতনা, সৃষ্টির নিগুড় নিয়ম এবং ইতিহাসের সাক্ষ্য প্রমাণ, এই দুয়ের প্রতি যেমন শ্রদ্ধা, তেমনি সহজ ও সুস্থ মনের যে বিধিতত্ত্ব সম্পদ, সেই বিবেক বা বিচার বুদ্ধিকে কখনো পরাস্ত হইতে না দেওয়া, এই সকল গুণ সেই প্রতিভার যে বৈশিষ্ট্য সম্পাদন করিয়াছে, এই প্রসঙ্গে আমি আরও তাহা স্মরণ করাইতে চাই। কিন্তু বঙ্কিম প্রতিভা সেই পৌরুষের আলোচনায় সে যুগের বাঙালি সমাজকে বিস্তৃত হইলে চলিবে না। সে যুগের ইতিহাস এখনো সম্যক আলোচিত ও লিপিবদ্ধ হয় নাই। তাই বঙ্কিমচন্দ্রের মতো প্রতিভার অভ্যুদয় একটু বেশি আকস্মিক ও বিস্ময়কর বলিয়া মনে হয়। ঊনবিংশ শতাব্দীর সেই নবজাগরণের মূলে যে একটি প্রধান কারণ ছিল, তাহা আমরা প্রায়ই ভুলিয়া যাই। তখনও বাঙালি জাতি যে এত নির্জীব হইয়া পড়ে নাই, তাহার দেহ মনের স্বাস্থ্য যে অটুট ছিল, সে কথা আমরা ভাবিয়া দেখি না। সে যুগের বাঙালি সমাজের রক্ষণশীলতাকে আমরা আজ অতিশয় কৃপার চক্ষে দেখি, এবং সেজন্য আমাদের পিতৃপিতামহগণের পরিচয় দিতে আজ আমরা লজ্জাবোধ করি বটে। কিন্তু সেই সঙ্গে ইহাও চিন্তা করি না যে সেই অতি রক্ষণশীল কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলির ঔরসেই এই সকল বীর্যমান প্রতিভাবান পুরুষের জন্ম হইয়াছিল। রামমোহন বিদ্যাসাগর অতিশয় গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়াছিলেন, যাহারা সে যুগে ধর্ম সমাজ সংস্কারে মাতিয়া উঠিয়াছিলেন এবং সে বিষয়ে বিদ্রোহ ঘোষণা করিয়াছিলেন। তাহাদের অধিকাংশই সেই অবজ্ঞাত পূর্বপুরুষের বীর্য তাহাদের বক্ষে বাহুতে অনুভব করিয়াছিলেন। অতএব এ কথা স্বীকার করিতে হইবে যে সে যুগে সেই উদ্দীপ্তির জন্য বিদেশ হইতে অগ্নিচয়ন করিতে হইয়াছিল বটে, কিন্তু তাহার উৎকৃষ্ট ইন্ধন তখনও এ জাতি দেহ মনের দুষ্প্রাপ্য হয় নাই। পৃষ্ঠা 180। এবং সেই কারণে এখন যাহাকে অতিশয় বিস্ময়কর বলিয়া মনে হয়, তাহা সত্যই ততটা বিস্ময়কর নয়। সেকালের বাঙালির দেহের আকৃতিও আজকালকার মতো খর্ব ছিল না। তখনও বাঙালির রেস টাইপ অক্ষুণ্ণ ছিল, এমন অবনতি প্রাপ্ত হয় নাই। তথাপি বঙ্কিম, বিদ্যাসাগর, বিবেকানন্দের মতো পুরুষের আবির্ভাব এ জাতির মধ্যে একটু বিস্ময়কর বলিয়া মনে হয়। বাঙালি জাতির সাধারণ প্রকৃতির পক্ষে পৌরুষের এইরূপ অভিব্যক্তি আমাদের চক্ষে যেন একটু অসাধারণ। আজিকার বাঙালিকে দেখিয়া তাহাই মনে হয়। পূর্বের ইতিহাস না জানা থাকাও একটা কারণ। বাঙালি চরিত্রে যে ধরনের পৌরুষ আমরা এই তিন মহাপুরুষের মধ্যে লক্ষ্য করি, তাহা হয়তো কোনো কালেই দুর্লভ ছিল না। উপযুক্ত ক্ষেত্র বা অনুকূল অবস্থার অভাবে ইতিহাসে তা চিহ্নিত হইতে পারে নাই। ব্রিটিশ যুগে বাঙালি জাতির যে অভাবনীয় অভ্যুদয় ঘটিয়াছে, তাহার কারণ ঐতিহাসিকেরা নির্ধারণ করিবেন। কিন্তু এই যুগে আমরা যে তিনটি আদর্শ পুরুষের সাক্ষাৎ পাই, তাহাতে বিস্মিত না হইয়া পারি না। বিদ্যাসাগর ও বিবেকানন্দের পৌরুষ,
তাদের কর্মময় জীবনে দুর্জয় সংকল্প ও অসাধারণ ত্যাগের ভিতর দিয়া আমাদের প্রত্যক্ষ গোচর হইয়াছে। বঙ্কিমচন্দ্রের পৌরুষ ততটা সহজ গোচর নয়। তাহার কারণ সেই পৌরুষ কোনো সামাজিক কর্মানুষ্ঠানে প্রকাশ পায় নাই। সাহিত্য ধর্মের মধ্যে প্রচ্ছন্ন থাকায় তাহা আমাদের দৃষ্টি বহির্ভূত হইয়া আছে। বঙ্কিমচন্দ্রের কোনো সুলিখিত জীবন বৃত্তান্ত নাই। থাকিলে বাহিরের জীবনেও তাহা দৃপ্ত পুরুষ চরিত্রের বহু চাক্ষুষ প্রমাণ আমরা পাইতাম। তথাপি আমি ইতিপূর্বে তাহার যে সাহিত্যিক পৌরুষের কথা বিবৃত করিয়াছি, তাহাতে আশা করি সকলেই একমত হইবেন। সেই সাহিত্য সাধনার মধ্যেই আমরা যে পুরুষ বীরের পরিচয় পাই, তাহা বিদ্যাসাগর বিবেকানন্দ হইতে কোনো অংশে নিকৃষ্ট নহে। সেখানেও দেখিতে পাই একটি মূল লক্ষ্যের অভিমুখে অতিশয় অবিচলিত পদক্ষেপে আপনার মনোপ্রাণের সমগ্র শক্তিকে কেন্দ্রীভূত করিয়া একজন পুরুষ বীর এই জাতির আদিভৌতিক ও আধ্যাত্মিক মুক্তিপন্থা নির্মাণ করিতে অগ্রসর হইয়াছে। তাহার চতুষ্পার্শ্বে যত কিছু বাধা, অশিক্ষিতের অবিশ্বাস, শিক্ষিতের অশ্রদ্ধা, বিধর্মীর আক্রোশ, প্রেমহীনের পরিহাস, এই সকলই অগ্রাহ্য করিয়া কেবল আপনার অন্তরের অগ্নি ও তাহারই আলোকশিখাকে সম্বল করিয়া এই নির্ভীক পুরুষ যে অসীম বিশ্বাসী সেই অসাধ্য সাধন করিয়াছিলেন, তাহার সেই বিশ্বাসী আর সকলকে বিশ্বাসী করিয়া তুলিয়াছিল। সেই দুর্জয় আত্মপ্রত্যয়ের বলে তিনি একটা জাতির মনোরাজ্যে অধিকার বিস্তার করিয়াছিলেন। বঙ্কিম সাহিত্য যিনি আদ্যন্ত মনোযোগ সহকারে পাঠ করিবেন, তাহার পক্ষে এই ধারণা অনিবার্য। এমনকি তাহার মনীষা ও কবিশক্তি অপেক্ষা তাহার ব্যক্তি চরিত্রের এই পৌরুষ সকলকে অধিকতর আকৃষ্ট করিবে। বঙ্কিমচন্দ্রের রচনারাশি হইতে উদাহরণ দিয়া ইহার প্রমাণ করিতে হইবে না। তথাপি আমি ইহার প্রমাণস্বরূপ দুইটি মাত্র তথ্যের উল্লেখ এখানে করিব। প্রথমটিই অধিকতর প্রণিধানযোগ্য। তাই এই যে বঙ্কিমচন্দ্রের সমগ্র রচনাবলীর মধ্যে কোথাও একটা বৃথা বাক্য নাই। তাহার ভাষা যেমন স্পষ্ট তেমনি পরিমিত, যেমন বাহুল্য বর্জিত তেমনি অর্থপূর্ণ। যেখানে বাকবাহুল্যের বা বিষয় বিস্তারের প্রলোভন দুর্দমনীয়। পৃষ্ঠা 181। সেই উপন্যাস রচনাতেও তাহা সংযম বিস্ময়কর। সেখানেও একটি পংক্তি নাই যাহা অতিরিক্ত বা অকারণ। এই জন্যই তাহার উপন্যাসের কলেবর এত ক্ষুদ্র। এই যে বাক সংযম, ইহার মতো পুরুষোচিত ধর্ম আর নাই। আবার উপন্যাসের মতো কাব্য রচনায় এতখানি আত্মশাসন শক্তির পরাকাষ্ঠা বলিলেও হয়। এই যে সংযমের কথা বলিলাম, ইহা শুধুই আর্টের সংযম নয়। রচনাকে মনোহারী করিবার জন্য যে সকল কৌশলের প্রয়োজন হয়, ইহা তাহার অন্তর্গত একটি কৌশল মাত্র নয়। কারণ যাহা নিরর্থক, এমনকি মিথ্যা, যাহার মূলে আত্মপ্রত্যয় ঘটিত প্রেরণা নাই, তাহাকে সুবিন্যস্ত কথার সাহায্যে এক প্রকার রসরূপে পরিণত করা অসম্ভব নয়। বলা বাহুল্য, সে সাহিত্য বড়দরের সাহিত্য নয়। কিন্তু আমি এখানে রসতত্ত্বে জটিল তর্কজালে প্রবেশ করিব না। বঙ্কিমচন্দ্রের কোথাও বৃথা বাক্য নাই। এই কথাটির মধ্যে যে অতি সরল সহজ অর্থ আছে, সেই অর্থই যথেষ্ট। এবং তাহা যে লেখকের কোন গুণের পরিচয় দেয়, আমি তাহাই সকলকে ভাবিয়া দেখিতে বলি। বঙ্কিম চরিত্রের এই লক্ষণ আরেকটি ঘটনায় প্রকাশ পাইয়াছে। যিনি এত বিষয়ে এত লিখিয়াছেন, তিনি নিজের সম্বন্ধে একেবারে নীরব। বঙ্কিমচন্দ্র একালের মানুষ, একালের কবি ও মনীষীগণ সাধারণত অতিশয় আত্মসচেতন হইয়া থাকেন। এজন্য আত্মচরিত কিংবা জার্নাল বা আত্মচিন্তা দিনলিপি রচনা অথবা বন্ধু বান্ধবকে পত্রচ্ছলে আত্মকথা নিবেদন, ইহার কোনো না কোনোটি এ যুগের প্রায় সকলেই করিয়া থাকেন। কিন্তু বঙ্কিমচন্দ্র ইহার কোনোটাই করেন নাই। অতিশয় ব্যক্তিগত ভাব ও ভাবনা, আশা ও নিরাশা, সাংসারিক ও সামাজিক কারণে মানসিক অশান্তি, অন্তরে দ্বন্দ্ব সংশয়, তাহার মতো পুরুষের জীবনে কত গভীর ও বিচিত্র ছিল, তাহা আমরা অনুমান করিতে পারি। কিন্তু কুত্রাপি বন্ধুজনের নিকটেও তিনি নিজের সেই একান্ত ব্যক্তিগত কাহিনী ব্যক্ত করেন নাই। মনে হয় সেখানে তিনি অতিশয় নিঃসঙ্গই থাকিতে চাহিয়াছিলেন, অথবা যে বিরাটকে তিনি অহরহ আপনার আত্মার সম্মুখে রাখিয়াছিলেন, তাহার তুলনায় নিজের ব্যক্তি জীবনের যাবতীয় ব্যাপার অতিশয় ক্ষুদ্র ও তুচ্ছ মনে করিতেন। আত্মকথা প্রচারের মধ্যে যে সূক্ষ্ম আত্মম্ভরিতা আছে, তাহাকে তিনি অতিশয় হীন বলিয়াই বর্জন করিয়াছিলেন। সাধারণ মানুষ স্ত্রীলোকের ন্যায় দর্পণে আপনার মুখশোভা দেখিতে ভালোবাসে। কত ভঙ্গিতে মুখ প্রসাদন করিয়া তাহার প্রতিবিম্বকে সুন্দর করিয়া তুলিতে চেষ্টা পায়। এইরূপ আত্মপ্রীতি যে দুর্বলতার পরিচায়ক, বঙ্কিমচন্দ্রের তাহা ছিল না। বঙ্কিম আপনার কথা যেখানে বলিবার সেখানে সুচারুরূপেই বলিয়াছেন। তাহার সমগ্র রচনাবলী তা সেই আত্মকথা, এবং সেই কথা তাহার আত্মার কথা, ব্যক্তি জীবনের কথা নয়।
যে উচ্চ আদর্শ নিষ্ঠাকে ভারতীয় ভাষায় ব্রহ্মনিষ্ঠা বলে এবং যাহা পুরুষের শ্রেষ্ঠ পৌরুষের লক্ষণ, ইহাতে তাহারই পরিচয় পাওয়া যায়। তথাপি নিজের সম্বন্ধে যে কঠিন মৌন অবলম্বন, ইহার আরেকটি কারণ আমি পূর্বেই উল্লেখ করিয়াছি। একটা দারুণ নিঃসঙ্গতা বোধ, তাহার হৃদগত উৎকণ্ঠা সমর্পণ করিবার মতো কোনো দোষও যেন তাহার মেলে নাই, কিন্তু তাহার জন্য কোনো কাতরোক্তি বা অভিযোগ নাই। অন্তরে নির্জন নিশীথে সে পুরুষ নিজের স্বপ্ন নিজেই দেখে, নিজ হৃদয়ভার সে আর কাহাকেও অর্পণ করিতে চায় না। সেই অভিমান যেমন আত্মার একরূপ আভিজাত্যের লক্ষণ, তেমনি এমনভাবে আত্মসংবরণ করিবার শক্তি ও অতিশয় শক্তিমান পুরুষের পক্ষেই সম্ভব। পৃষ্ঠা 182। বঙ্কিমচন্দ্রের প্রতিভাগত পৌরুষের সম্বন্ধে আমি যাহা বলিলাম তাহাতে নতুন কিছুই নাই। বঙ্কিম সাহিত্যের সঙ্গে এতটুকু পরিচয় যাহার আছে, তিনিও তাহাতে বঙ্কিম সম্বন্ধে কোনো নতুন জ্ঞান লাভ করিবেন না। তথাপি আমি বঙ্কিম প্রতিভা সেই সর্বজনবিদিত দিকটির প্রতি আজিকার দিনে বিশেষ করিয়া সকলে দৃষ্টি আকর্ষণ করিয়াছি। তার কারণ, বর্তমান যুগের বাংলা সাহিত্যের গতি প্রকৃতি দেখিয়া মনে হয় বঙ্কিম সাহিত্যের রসবিচার অপেক্ষা সেই সাহিত্যের প্রেরণামূলে যে মনুষ্যত্ব, পৌরুষ ও ধর্মজ্ঞান ছিল, তাহাই ভাবিয়া দেখিবার প্রয়োজন অধিক হইয়াছে। আজিকার বাংলা সাহিত্যে প্রতিভার বন্যা আসিয়াছে। সে বন্যায় বঙ্কিম বহু পূর্বে ভাসিয়া গিয়াছেন, কিন্তু প্রতিভার সহিত পৌরুষ যুক্ত না হইলে যাহা হয়, এক্ষণে আমাদের দেশে তাহাই হইতেছে। ক্ষণজীবী ঔষধিলতার মতো কবিতা ও গল্পে মাঠঘাট আচ্ছন্ন হইয়া উঠিতেছে, কিন্তু বৎসরান্তে তাহাদের চিহ্ন থাকে না। আর একদল গুল্ম লতার জঙ্গলে চলিবার পথ রুদ্ধ হইয়া যায়। সাহিত্যের ক্ষেত্রে এই পৌরুষ ও আত্মপ্রত্যয়ের অভাব আজ সকল দেশে অনুভূত হইতেছে। চারিত্রিক স্বাস্থ্যহানির ফলে স্নায়বিক উত্তেজনাই প্রতিভা বিকাশের একমাত্র উপায় হইয়া দাঁড়াইয়াছে। এজন্য সাহিত্যেও আর সত্যকার সৃষ্টিশক্তির পরিচয় পাওয়া যাইতেছে না। এ যুগের মানুষের মত বা মনের স্থিরতা নাই। ক্রমাগত একের পর এক বিদ্রোহ ঘোষণা চলিয়াছে। ঊনবিংশ শতাব্দীর সেই বীর মনীষীগণের কীর্তিকে অপসারিত বা অপদস্থ করিবার অভিপ্রায়ে একালের বালখিল্য প্রতিভা যে সকল মতবাদের আশ্রয় লইয়া থাকে, যে ধরনের বিদ্রোহ ঘোষণা করে, তাহার মূলে কোনো চিন্তাগত সত্যনিষ্ঠা নাই। অতিশয় হালকা মনোবৃত্তি, শৌখিন বিলাস মাত্র আছে। মতগুলিও সত্যকার মত নয়, খেয়াল মাত্র। সেই খেয়াল কেবলই পরিবর্তিত হইতেছে, কোনোটাই দুদিনের বেশি টিকিতে পারে না। দেখিয়া শুনিয়া মানুষ হতভম্ব হইয়া যায়, ভাবে আবার না জানি কোন নতুন মতের আবির্ভাব হইবে। সাহিত্য শিল্পকলার ক্ষেত্রে আবার কোন খেয়াল খুশি আধিপত্য লাভ করিবে। গত শতাব্দীর সর্ববিধ সাধনার মূলে যে নীতিনিষ্ঠা ছিল, একালে তাহাকে পরিহার করিয়া উশৃঙ্খলতা ও নীতিহীনতা জয় ঘোষণা হইতেছে। সেকালে অন্যান্য ভাবচিন্তার মতো সাহিত্যের ক্ষেত্রেও শক্তিশালী প্রতিভাবান পুরুষের প্রতি জনসাধারণ একটি সুগভীর শ্রদ্ধার ভাব পোষণ করিত। তাহারা জানিত এমন ব্যক্তির সাধনা মিথ্যা হইতে পারে না, সে সাধনায় কালক্রমে সিদ্ধিলাভ ঘটিবেই। একালে সাধনা বলিয়া কিছু নাই, কিছুই কালসক্ষেপ নয়, সকলই আকস্মিক, অপ্রত্যাশিত, এবং অপ্রত্যাশিত বলিয়াই চমকপ্রদ। এখন কোনো ভাব বা চিন্তার মূলে লেখকের কোনো দায়িত্ববোধ নাই, বিশ্বাসের দৃঢ়তা নাই, সকলেই স্ব-স্ব-প্রধান। প্রেরণা এক না হইলেও সাহিত্য বা শিল্পকলার সাধনায় যে এক একটি গোষ্ঠী আপনা হইতে গড়িয়া উঠে, এক একটি পদ্ধতির সৃষ্টি হয়, একালে তাহাও আর সম্ভব নয়। এখন প্রত্যেকেই আপনাকে জাহির করিতে চায়। যে সবচেয়ে বেশি চিৎকার করিতে পারে, সেই তত বেশি দৃষ্টি আকর্ষণ করে। যে লেখক ব্যাকরণ ও অভিধানের মুন্ডুপাত যত বেশি করে, যাহার রচনায় ভাষার প্রাথমিক নিয়মগুলিও তিরস্কৃত হইয়া থাকে, সেই তত অধিক হাততালি অর্জন করে। কিন্তু এই সৌভাগ্য তাহাকে বেশি দিন ভোগ করিতে হয় না। পৃষ্ঠা 183। কারণ তাহার ঠিক পশ্চাতেই আর একজন আসিয়া উপস্থিত হয়। এক হাততালি না থামিতে আর এক হাততালি শুরু হয়। কারণ এই পরবর্তী চিৎকার আরও গগনভেদী, তাহার রচনা আরও অদ্ভুত, আরও চমকপ্রদ। বঙ্কিম যুগের প্রভাব যেদিন লোপ পাইয়াছে, সেই দিন হইতে আমাদের সাহিত্যে এই ধর্মহীন নীতি ও নিষ্ঠাহীন স্বেচ্ছাচার উত্তরোত্তর প্রবল হইয়াছে। তথাপি এই বর্ণনাটি আমাদের সাহিত্য সম্বন্ধে মোটামুটি প্রযোজ্য হইলেও পুরোপুরি প্রযোজ্য নহে। কারণ সে সাহিত্য আধুনিকতার বায়ুগ্রস্ত হইতেও এতই দুর্বল ও ক্ষীণজীবী যে তার সম্বন্ধে এইরূপ আলোচনা একটু বাড়াবাড়ি বলিয়া মনে হইবে। আমাদের সাহিত্যে যাহারা অনাচার করিতেছেন, তাহারা কেহই উল্লেখযোগ্য কুখ্যাতিরও অধিকারী নন। তাহাদের সেই অনাচারও অনুকরণমূলক।
তথাপি সেই অনুকরণের মধ্যে যে প্রবৃত্তি রহিয়াছে এবং তাহার ফলে আমাদের এই ক্ষুদ্র সাহিত্যিক জলাশয়ে যে পঙ্কিল আবর্তের সৃষ্টি হইয়াছে, তাহার মূল উৎস সম্বন্ধে কিঞ্চিত জ্ঞান লাভের প্রয়োজন আছে। তাই আমি আধুনিক ইংরেজি সাহিত্য ও শিল্পকলা সম্বন্ধে একজন ইংরেজ সমালোচকের উক্তি উপরে বাংলায় উদ্ধৃত করিয়াছি। তথাপি পাছে কেউ সন্দেহ করেন যে আমি অনুবাদের কিছু রং ফলাইয়াছি, এবং যেহেতু বাংলা কথা অপেক্ষা ইংরেজি কথার মাহাত্ম্য অধিক, অতএব মূল ইংরেজিও অতঃপর উদ্ধৃত করিতেছি। এ বিষয়ে আমার এতখানি আগ্রহের কারণ, আমি বঙ্কিমচন্দ্রের যুগ ও বঙ্কিম সাহিত্যের প্রসঙ্গে এই আধুনিকতার স্বরূপ বিশেষ করিয়া উদ্ঘাটন করিতে চাই। এই আধুনিকতার সম্বন্ধে উক্ত ইংরেজ সমালোচক লিখিয়াছেন, লিটারেচার, পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার হ্যাভ ইন্ডিড বিন এফেক্টেড বাই নট ওয়ান but several revolutions, since the men who made the 19th century notable in these spheres passed to the great beyond. True, that in many respects they were merely tinsel revolutions, establishing no great principle in the stead of those they displaced, or rather ignored. Revolutions based on passing whims, which quickly gave place to others equally ephemeral, the sum effect of which has been to leave the world ordering as to what the next ISM will be to dominate for the time being in the domain of art. Instability of belief has succeeded the orthodoxy which characterized the mid-19th century art doctrine. The mid-Victorian age was marked by the solidity of its popular belief in its leaders in literature and art. They certainly that what they did was right, and that work expected of them would in due course be presented. But we have changed all this. The feature of Gorgian, Georgian era in its unexpectedness. There is no established school. Instead, there are individuals, each anxious for notice, and the one who screams the loudest secures the most attention. The author who pays the least regard to the rules of syntax and composition of color, he is king for the movement and receives the fashionable plaudits. Their reign is of brief duration, for their successors on their heels will an ever louder scream and even more bizarre effect. The echo of the acclamation has died away. Introduction to the the life and work of Sir John Everett Millions in the Modern Painters of the World series. ঊনবিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্য সম্বন্ধে লেখক যাহা বলিয়াছেন, আমাদের ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি বঙ্কিমচন্দ্রের সাহিত্য সম্বন্ধে তাহা অক্ষরে অক্ষরে সত্য। পৃষ্ঠা 184। আধুনিক যুগে যে চিত্র তিনি অঙ্কিত করিয়াছেন তাহাতেও স্পষ্ট প্রতীয়মান হয়, আমাদের আধুনিক সাহিত্যে এই পাপ কোথা হইতে প্রবেশ করিয়াছে। রোগের বীজ সেই একই, তবে দেহ তেমন সবল নহে বলিয়া বিষের ক্রিয়াও তেমন প্রচণ্ড হইতে পারে নাই। এ পর্যন্ত কতগুলি ব্রণ স্ফোটক মাত্র দেখা দিয়াছে। এই যে অবস্থা, ইহাই প্রত্যক্ষ করিয়া আজ বঙ্কিমচন্দ্রকে স্মরণ করিতে হইবে। বাংলার ঊনবিংশ শতাব্দী ও বঙ্কিমচন্দ্রের প্রতিভা, এই দুইয়ের সঠিক ধারণা দ্বারা প্রবুদ্ধ হইতে হইবে। কেবল সাহিত্যিক রসতত্ত্বের শৌখিন আলোচনা করিলে চলিবে না। বঙ্কিম প্রতিভা যে পৌরুষ একদিন মহাকালের জটাজাল বাহিনী ভাব গঙ্গার উন্মাদ তরঙ্গস্রোতকে এই বাংলার সমভূমিতে তটশালিনী ভগীরথী রূপে প্রবাহিত করিয়াছিল, আজ সেই পৌরুষের ধ্যান করিয়া আমাদিগকে আর এক মহা সংকট হইতে পরিত্রাণ লাভের উপায় করিতে হইবে। বঙ্কিমের এই অংশটি এখানে শেষ হল। বঙ্কিমচন্দ্রের জাতি প্রেম, পৃষ্ঠা 185। আজ বঙ্কিমচন্দ্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
বাঙালি বঙ্কিমচন্দ্রের স্মৃতি পূজার উৎসবে মাতিয়া উঠিয়াছে। উৎসব মাত্রেই ভাবোদ্রেক করে, বিশেষত যাহা বহু জনকৃত তাহার মূলে ভাবোদ্দীপনা চাই। এইরূপ উৎসবের আবশ্যকতা আছে। ইহার অভাব ঘটিলে জাতির মানসিক স্বাস্থ্যহানির আশঙ্কা জাগে। আমাদের দেশে প্রাচীনকাল হইতে মহাপুরুষের স্মৃতিতর্পণ করিবার একটি প্রথা আছে। পঞ্জিকায় আবির্ভাব ও তিরোভাবের তিথি নির্দিষ্ট হইয়া থাকে। সেই তিথিতে স্থান বিশেষে মেলাও বসিয়া থাকে। একালে এই পদ্ধতির পরিবর্তন অবশ্যম্ভাবী। তাহা ছাড়া মহাপুরুষের সংজ্ঞা আরও ব্যাপক হইয়াছে। এজন্য বঙ্কিমচন্দ্রের মতো মহাপুরুষের স্মৃতিতর্পণ প্রাচীন প্রথা অনুসারে হওয়া সম্ভব নয়। যদিও এইরূপ উৎসবে ভাবোদ্দীপনার প্রয়োজন তেমনই আছে, কিন্তু বঙ্কিমকে স্মরণ করিতে হইলে কেবল ভাবোদ্দীপনাই একমাত্র উদ্দেশ্য হইলে চলিবে না। উৎসবের সঙ্গে সঙ্গে স্মরণ ও কীর্তনের মতো মনন ও নিদিধ্যাসনের প্রয়োজন আছে। যে মহাপুরুষকে আমরা আজ এই উৎসবে স্মরণ করিতেছি, তিনি এ জাতির জন্য এমন কি করিয়াছিলেন যাহা তাহার পূর্বে আর কেহ তেমনভাবে করেন নাই। তাহার জীবনের ব্রত ও তাহার উদযাপন কাহিনী, তাহার লোকোত্তর প্রতিভা, এই সকল অতি ধীরভাবে আলোচনা করিয়া হৃদয়ঙ্গম করিতে হইবে। আর ভাবিয়া দেখিতে হইবে, যে যুগে আমরা বাস করিতেছি সেই যুগে আমরা বঙ্কিম প্রদর্শিত সেই আদর্শ হইতে কতখানি ভ্রষ্ট হইয়াছি। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বাঙালি জাতির যে প্রতিভা, ধর্ম ও নীতি জ্ঞান এই মহাপুরুষের মধ্যেই প্রকাশ পাইয়াছিল, তাহার তুলনায় আজিকার বাঙালি কি শক্তি ও বুদ্ধির পরিচয় দিতেছে। কারণ বঙ্কিমচন্দ্র কেবল একজন প্রতিভাশালী ব্যক্তিমাত্র নহেন, তিনি সে যুগে সমগ্র বাঙালি জাতির প্রতিনিধি। বঙ্কিম যাহা ভাবিতেন সমগ্র শিক্ষিত বাঙালি সমাজ তাহাই ভাবিত। বঙ্কিমচন্দ্র যেদিকে যেমন প্রবর্তনা দিতেন, সকলের প্রাণ মন সেই দিকে প্রবর্তিত হইত। এজন্য সেকালে এমন একটি প্রবচনের সৃষ্টি হইয়াছিল যে যাহার মূলে বঙ্কিম নাই তাহা বাংলাদেশে চলিবে না। অতএব বঙ্কিমচন্দ্রকে বুঝিতে পারিলে আমরা ঊনবিংশ শতাব্দীর বাংলাকে বুঝিতে পারিব। একটি মানুষের পরিচয় হইতে একটা যুগ ও জাতির পরিচয় পাইব, এবং সে যুগের মতো যুগ বাঙালি জাতির ইদানীন্তন ইতিহাসে আর নাই। বাঙালির মনীষা ও প্রতিভার যে খ্যাতি আজও ভারতবর্ষ হইতে লুপ্ত হয় নাই, শিক্ষায়, সাহিত্যে, রাজনীতির ক্ষেত্রে, ধর্ম ও সমাজনীতির চিন্তায় এককালে বাঙালি সারা ভারতে যে নেতৃত্ব করিয়াছিল, সে এই যুগেরই অভাবনীয় জাতীয় জাগৃতির ফলে। এবং সেই জাগৃতির মূলে যত ক্ষণজন্মা মহাপুরুষের সাধনা সঞ্চিত হইয়াছিল, বঙ্কিমের প্রতিবারই তাহাদের সকল অপেক্ষা সঞ্জীবনী গুণে শ্রেষ্ঠ ছিল। বঙ্কিমের প্রতিভাই তাহাদের সকলের অপেক্ষা সঞ্জীবনী গুণে শ্রেষ্ঠ ছিল। আজ সেই কথাই সকল সাম্প্রদায়িক সংকীর্ণতা ত্যাগ করিয়া মুক্ত মনে ও মুক্ত প্রাণে উপলব্ধি করিবার প্রয়োজন হইয়াছে। আজিকার সভায় আমি বঙ্কিমচন্দ্রের জীবনব্যাপী সাধনার প্রধান লক্ষ্য ও তাহার প্রতিভার মূল প্রেরণা সম্বন্ধে কিছু বলিব। পৃষ্ঠা 186। বঙ্কিমচন্দ্রের মনীষা ও সাহিত্যিক প্রতিভার বিষয়ে আলোচনার নানা দিক আছে। সে আলোচনা অতি সংক্ষিপ্তভাবেও একটি বক্তৃতার মধ্যে করা সম্ভব নয়। তাই আমি বঙ্কিমচন্দ্রের সকল চিন্তা, ভাবনা ও কল্পনার যে একমাত্র উৎস, তাহার স্বজাতি প্রেম, তাহার সম্বন্ধেই কিঞ্চিৎ আলোচনা করিব। বঙ্কিমচন্দ্র সম্বন্ধে একটি কথা আজ সর্বত্র শোনা যাইতেছে, সে কথা এই যে তিনি ছিলেন জাতীয়তা মন্ত্রের ঋষি। তাহার এই সাধনার ফলে আমরা চিরদিনের জন্য একটি নূতন প্রাণ মন্ত্রে দীক্ষা লাভ করিয়াছি। এই কথাটাই বঙ্কিম স্মৃতি উৎসবে অতি সহজ ভাবোদ্দীপনার পক্ষে বড় কাজে লাগিয়াছে। কিন্তু একটু ভাবিয়া দেখিলে বুঝিতে পারিব, অতিশয় অজ্ঞান ও মুগ্ধ ভাবাবেগ ছাড়া এই কথাটির অর্থ আমরা আর বুঝি না, বুঝিবার চেষ্টাও করি না। বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেম ও আধুনিক রাজনৈতিক
ও আধুনিক রাজনৈতিক ন্যাশনালিজম এক নহে। এক যে নহে তাহার প্রমাণ বন্দে মাতরম গানটিকে লইয়া আমরা বড় মুশকিলে পড়িয়াছি। আমরা যে পন্থা ও আদর্শকে অতিশয় সত্য ও সমীচীন মনে করিয়া আশ্রয় করিয়াছি, বঙ্কিমচন্দ্রের জাতীয়তা ধর্ম ও তাহার সাধন মন্ত্র তাহা হইতে এত ভিন্ন যে সেই আদর্শ ও সেই পন্থাকে ধরিয়া থাকিতে পারিলে, সেই আদর্শ সেই পন্থাকে ধরিয়া থাকিতে হইলে বন্দে মাতরম গানকে বর্জন করাই সঙ্গত। বন্দে মাতরম গান একটা স্লোগান মাত্র নয়, উহা এমন একটা অবুঝ ভাবোদ্দীপনার কৌশলপূর্ণ চিৎকার মাত্র নয় যে যে কোনো ধর্মে যে কোনো অনুষ্ঠানে উহাকে ব্যবহার করা চলিবে। ওই গান এখন মাত্র একটি সেন্টিমেন্টের বস্তু হইয়া দাঁড়াইয়াছে। উহার গূঢ় অর্থ বুঝিবার প্রয়োজনও আর নাই। যে পন্থা ও পদ্ধতিতে, যে উদ্দেশ্য অভিমান লইয়া আমরা এই ২০ শতাব্দীর প্রারম্ভ হইতে রাজনৈতিক আন্দোলন চালাইয়াছি, বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেম বা জাতীয়তা ধর্ম তাহার অনুকূল নহে। কেন নহে তাহা বুঝিতে হইলে কেবল এই গানটি লইয়াই ভাবনমত্ত হইলে চলিবে না। উহার মূলে ঋষি বঙ্কিমের যে মন্ত্র দৃষ্টি ছিল, তাহাই শ্রদ্ধার সহিত ধারণা ও ভাবনা করিতে হইবে। তাহা হইলে আজ যে কেন ওই গানের সুরে আমাদের রাষ্ট্রনৈতিক আদর্শের সুর মিলিতেছে না, ফাঁকি যে কোথায়, তাহা ধরা পড়িবে। এই আলোচনায় অগ্রসর হইবার পূর্বে আমি সাধারণভাবেই দুই চারি কথা বলিব। একথা এখন ঐতিহাসিক সত্য যে ভারতে নবজাগরণের স্বপ্ন বাঙালি প্রথম দেখিয়াছে এবং সেই স্বপ্নকে বাস্তবের ক্ষেত্রে সত্য করিয়া তুলিবার উপায় চিন্তা বাঙালি সর্বপ্রথম করিয়াছে। এই যে স্বপ্ন, ইহা যে ভাব কল্পনা ও ধ্যান চিন্তার ফল, তাহা বাঙালির প্রতিভাতেই সম্ভব হইয়াছিল। বাংলার জলবায়ুতেই তাহা অঙ্কুরিত হইয়াছিল। বিষ্ণু নাভিপদ্মনালে যেমন সৃষ্টি শতদল ফুটিয়া উঠিয়াছিল, তেমনি বাঙালি জাতি দেহ মন প্রাণের অন্তঃস্থল হইতে নবভারতের পরিকল্পনা বাগব্রহ্মরূপে আবির্ভূত হইয়াছিল। রামমোহনের মনীষা যাহাকে একটা বুদ্ধিসম্মত আদর্শরূপে প্রথমে অনুভব করিয়াছিল এবং বিবেকানন্দ যাহাকে অতি উচ্চ আধ্যাত্মিক আদর্শে শোধন করিয়া জাতির জীবনে প্রতিষ্ঠিত করিতে চাহিয়াছিলেন, বঙ্কিমচন্দ্র তাহাকেই রামমোহনের বাস্তব ও বিবেকানন্দের আদর্শ, এই দুইয়ের মধ্যবর্তী রূপে স্থাপনা করিয়াছিলেন। একদিকে জাতির অতীত ঐতিহ্য আর অপরদিকে তাহার বর্তমানের যুগধর্ম। এই দুইয়ের সমন্বয়ে তিনি একটি অতিশয় প্রাণোদ অথচ আধ্যাত্মিক পিপাসার উপযোগী জীবনযাত্রার আদর্শ প্রণয়ন করিয়াছিলেন। ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি ও মনীষী এই জাতিরই প্রাণমন ও দেহগত সংস্কার এবং সাধারণ মানবধর্ম, এই সকলকে তাহার দিব্য দৃষ্টি দ্বারা একই ভাবসত্যের অঙ্গীভূত করিয়া আগত ও অনাগত যুগের উপযোগী একটা সাধন পন্থা নির্দেশ করিয়াছিলেন। পৃষ্ঠা ১৮৭। ইহাতে প্রতিভা যাহা প্রধান লক্ষণ তাহাই রহিয়াছে, যাহাকে সৃষ্টিকর্ম বলে। ইহা সেইরূপ একটি সৃষ্টিকর্ম, বাস্তব আদর্শ, যুগ ও সনাতন, মানবধর্ম, জাতিধর্ম, ইউনিভার্সাল ও পার্টিকুলার, যত কিছু দ্বন্দ্ব সবগুলিকে সমন্বয় করিবা জাদু শক্তি ইহাতে রহিয়াছে। ইহাকে সৃষ্টিকর্ম বলে। এই সৃষ্টিশক্তি উৎকৃষ্ট প্রতিভার নিদর্শন এবং বর্তমান ভারতে সে প্রতিভার পরিচয় কেবলমাত্র বাঙালিই দিয়াছে। কেবলমাত্র বিদ্যা বা মেধা, বুদ্ধি ও চিন্তা শক্তির দ্বারা, এমনকি অত্যুচ্চ অধ্যাত্ম শক্তির দ্বারাও এইরূপ সৃষ্টিকর্ম যে সম্ভব নয়, তাহা আজিকার রাষ্ট্রীয় আন্দোলনের গতি ও প্রকৃতি লক্ষ্য করিলে চিন্তাশীল ব্যক্তিমাত্রেই বুঝিতে পারিবেন। ভাবের ক্ষেত্রে যদি পূর্ণ দৃষ্টির অভাব ঘটে, তবে কর্মের ক্ষেত্রেও সাফল্য লাভ ঘটে না। আজিকার আন্দোলন যে কারণে যতখানি সাফল্য লাভ করিয়া থাকুক, ইহার মধ্যে বিরোধ ও ধ্বংসের বীজ নিহিত আছে। আজ যখন আমরা বঙ্কিমচন্দ্রকে জাতীয়তা মন্ত্রে ঋষি বলিয়া সুলভ ভাবোচ্ছ্বাসে মাতিয়া উঠি, তখন মনের মধ্যে এমন সন্দেহ হয় না যে আজিকার জাতীয়তার আদর্শ
সম্পূর্ণ অন্য রূপ ধারণ করিয়াছে। ইহাতে জাতীয়তা অপেক্ষা রাষ্ট্রনীতি, স্বধর্ম অপেক্ষা পরধর্মের প্রেরণা প্রবল হইয়াছে। আমাদের জাতি ও কালের বিশিষ্ট সাধনা বা স্বধর্মকে অগ্রাহ্য করিয়া, মানুষ হিসাবে আত্মার ক্ষুধাকে অস্বীকার করিয়া কেবলমাত্র অন্য ব্রহ্মের উপাসনামূলক একরূপ সাম্যবাদের উপরে নেশন প্রতিষ্ঠার উদ্যোগ চলিয়াছে। নেশন ও সাম্যবাদ এই দুইয়ের মূলনীতি যে এক নহে, হইতে পারে না। এক করিতে গেলে এক মহা বিপর্যয়ের সৃষ্টি হয়, ধর্মের নামে মহা অধর্মের উৎপত্তি হয়। তাহার প্রমাণ আজিকার ইউরোপীয় রাষ্ট্রবিভ্রাটে প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে। মানুষের বুক চাপিয়া ও মুখ বন্ধ করিয়া এই রাষ্ট্রধর্ম বজায় রাখিতে হয়। ভারতীয় মুক্তি সংগ্রামেও এই নীতির সূচনা এখনই দেখা যাইতেছে। সমন্বয় চেষ্টা ত্রুটি হইতেছে না বটে, একদিকে উৎকট আধ্যাত্মিকতা এবং অপরদিকে অতিশয় আদিভৌতিক বাস্তববাদ, এই দুই বিশ্বমবাদী আদর্শের মধ্যে আপোষ করিবার যে চেষ্টা হইতেছে, তাহাতে বুদ্ধিহীনেরা যেমন ভক্তি গদগদ হইয়া উঠিয়াছে, দূরদর্শী জ্ঞানী ব্যক্তিগণ তেমনি হতাশ হইয়া পড়িতেছেন। বাঙালির প্রতিভা যে জাতীয়তা মন্ত্রের উদ্ভাবনা করিয়া নব্য বাংলা তথা নব্য ভারতের প্রাণ প্রতিষ্ঠা করিয়াছিল, আজিকার তথাকথিত জাতীয়তার জয়রথ সে পথ হইতে বহু দূরে প্রস্থান করিয়াছে। তাহার পতাকায় যে বাণী উত্তরোত্তর সুস্পষ্ট অক্ষরে প্রকাশ পাইতেছে, তাহাতে বঙ্কিমচন্দ্রের সেই জাতীয়তাবাদের চিহ্নমাত্র নাই। অতএব বন্দে মাতরম গানকে বর্জন করার সঙ্গত হেতু ইহার আছে। ইহার জন্য এই অতিশয় বুদ্ধিমান কূটনীতিজ্ঞ নেতৃবৃন্দকে দুর্বলতা বা কাপুরুষতার অপরাধে অপরাধী করা চলে না। বন্দে মাতরম গানের মর্ম যে তাহারা বুঝেন না তাহা নয়, কিন্তু সে মন্ত্র তাহাদের পক্ষে এখনো অচল। বাঙালির প্রতিভায়, ভাবকল্পনার দিব্য আবেশে একদিন যারা ধরা দিয়াছিল, তাহার কার্যকাল ফুরাইয়াছে। যাহা এককালে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টির উপায়রূপে বড় কাজ দিয়াছিল, মন্ত্র হিসাবে কখনো গ্রহণযোগ্য হয় নাই, আজ তাহাকে আবশ্যক বোধে পরিত্যাগ করিতে বাধা কি? আজিকার সংগ্রামে বাঙালির নেতৃত্ব নাই, এমনকি সহযোগিতাও নাই। কারণ আজ যাহারা নেতা, তাহাদের দৃষ্টিই অন্যরূপ। পৃষ্ঠা 188। বাঙালি ব্যবসায় বুদ্ধিহীন, পণ্যশালার প্রাকৃত অভিজ্ঞতা তাহাদের নাই। তাই সদ্য লাভ ও সদ্য ক্ষতির খতিয়ানে যাহারা সব কিছু যাচাই করিয়া লইতে অভ্যস্ত, তাহারা এই ভাবপ্রবণ বিষয় বুদ্ধিহীন জাতির জাতীয়তা মন্ত্র নিশ্চিন্ত মনে বর্জন করিয়াছে। তাহাদের দিক দিয়া ঠিকই করিয়াছে, কিন্তু বাঙালি তাহা মানিবে না। অথচ সেই নেতৃবৃন্দের আশ্রয় ত্যাগ করিবার মতো শক্তি, বুদ্ধি, সাহস কোনোটাই তাহার আজ নাই। এই অদ্ভুত আচরণের কারণ আমি পূর্বেই উল্লেখ করিয়াছি। বন্দে মাতরম গানের সুর তাহারা ভোলে নাই বটে, কিন্তু তাহার মর্ম অনেক দিন ভুলিয়াছে। আমার মনে হয় যেদিন হইতে সেই আন্দোলন শুরু হইয়াছে, সেই দিন হইতেই ভুলিয়াছে। বঙ্কিমচন্দ্র কখনো কোনো রাষ্ট্রনীতির ভাবনা করেন নাই, তাহা সত্য। জাতির রাজনৈতিক মুক্তি সংগ্রামে ব্যবহারিক ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করিতে হইবে এবং একের পর এক যত সমস্যা উপস্থিত হইবে, সেগুলিকে কি উপায়ে উত্তীর্ণ হইতে হইবে, সে চিন্তাও তিনি করেন নাই। বঙ্কিমচন্দ্রের প্রধান ভাবনা ছিল এই জাতিকে আত্মপ্রবৃদ্ধ করিয়া তাহার পৌরুষ ও মনুষ্যত্ব সাধনার উপায় সন্ধান। তিনি বুঝিয়াছিলেন ইহার সহজ ও স্বাভাবিক উপায় দুইটি: আত্মপরিচয়ের জন্য ইতিহাস উদ্ধার এবং আত্মমর্যাদাবোধের জন্য স্বকীয় সংস্কৃতির গৌরব প্রতিষ্ঠা। যে ব্যক্তির আত্মমর্যাদাবোধ নাই, তেমনি যে জাতির জাতীয় গৌরববোধ নাই, তাহার নৈতিক অধঃপতন অনিবার্য। এই অতিশয় সরল ও সহজ সত্যকে বঙ্কিমচন্দ্র দৃঢ়ভাবে আশ্রয় করিয়াছিলেন এবং ইহারই অনুসরণে তিনি এই ভীরু আত্মপ্রত্যয়হীন জাতিকে প্রবুদ্ধ করিবার জন্য তাহার সম্মুখে তাহার ইতিহাস ও অতীত কীর্তি
তাহার অতি প্রাচীন ভাবচিন্তার আভিজাত্য নবযুগের নূতন আদর্শে সুসংস্কৃত করিয়া স্থাপন করিয়াছিলেন এবং এ বিষয়ে তাহার বিশিষ্ট প্রতিভার বলে তিনি সমধিক সাফল্য লাভ করিয়াছিলেন। বঙ্কিমচন্দ্র হিন্দু সংস্কৃতি ও সভ্যতাকেই ভারতীয় জাতীয়তার ভিত্তি করিয়াছিলেন। ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। হিন্দু বলিয়াই নহে, যে কোনো ধর্ম বা সম্প্রদায়ভুক্ত হোক, যদি কোনো ভারতবাসীর সত্যকার জাতীয়তাবোধ জাগে, অর্থাৎ তিনি যদি এই দেশকে আপনার দেশ এবং জাতিকে আপনার জাতি বলিয়া সর্বান্তঃকরণে গ্রহণ করিতে পারেন, তবে তাহার পক্ষে ভারতীয় ঐতিহ্য ভারতীয় সংস্কৃতিকে নিজস্ব বলিয়া মনে করিতে বাধিবে না। সকল প্রেমের ধর্মই এক। জাতিপ্রেমও একটা খুব বড় প্রেম। যাহার সেই প্রেম জাগে তাহার আর আত্মপর ভেদ থাকে না। হিন্দুর সংস্কৃতি ও হিন্দুর সাধনাই ভারতের নিজস্ব সাধনা। ভারতের ইতিহাসকে অখণ্ডভাবে ধরিলে তাহা কোনো পৃথক জাতিবিশেষের ইতিহাস নয়। এই দেশেরই জলমাটি ও আলো হাওয়ার গুণে মানুষের দেহ মন ও আত্মা যে একটি বিশিষ্ট নিয়তির অধীন নয়, যে একটি বিশিষ্ট নিয়তির অধীন হয়, সেই সাধারণ নিয়তি অতি প্রাচীনকাল হইতেই এদেশের ইতিহাসের যে ধারা নির্দেশ করিয়া দিয়াছে, ধর্ম সমাজ ও রক্তগত পার্থক্য সত্ত্বেও সকল ভারতবাসী সেই ধারাকে পুষ্ট করিয়া চলিয়াছে। সজ্ঞানে অস্বীকার করিলেও অজ্ঞানে তাহাই করিতেছে। না করিলে তাহার স্বভাব ধর্মই বিকৃত হইবে, তাহার জীবন কোনো বড় সার্থকতায় মণ্ডিত হইবে না। তবু যদি কেহ আপনাকে তাহা হইতে বিচ্ছিন্ন রাখিবার প্রাণপণ প্রয়াস করে, তাহাতে আপত্তি করিবার কিছুই নাই। সে প্রয়াসকে অগ্রাহ্য করিলেও চলিবে না, কিন্তু একথাও স্বীকার করিতে হইবে যে সেই ব্যক্তি বা সেই সমাজ ভারতবাসী হইলেও ভারতীয় জাতীয়তাবোধ তাহার নাই। এই অংশটি এখানে এই ফাইলটি শেষ করলাম। পরবর্তী অংশ পরের ফাইলে পাঠ করব। পৃষ্ঠা 189। বঙ্কিমচন্দ্র ধার্মিক হিন্দু ছিলেন না। তিনি স্মৃতিসংহিতার হিন্দু ধর্মকে বড় করিয়া দেখেন নাই। তাহার জাতিপ্রেমের প্রধান প্রেরণা ছিল হিন্দু চিন্তার ধারা, ভারতীয় সাধনার ভাবগত আদর্শ। যদি তাহাই না হইত, তবে তাহার এই নবধর্ম এবং শাস্ত্রবিহিত আনুষ্ঠানিক হিন্দু ধর্ম, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকিত না এবং সেই জন্য তাহা নিরর্থক হইত। দুই একটি অতি স্থূল দৃষ্টান্ত দিব। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দুর্গোৎসব কোনো স্মৃতিগ্রন্থোক্ত দুর্গাপূজা নহে। তিনি এই দুর্গা প্রতিমাকে যে ভাবের প্রতীক করিয়া যে মন্ত্রে তাহা ধ্যান করিয়াছিলেন, তাহাতে কোনো আনুষ্ঠানিক ধর্মালোবাতুর হিন্দু আশ্বস্ত হইবে না। কৃষ্ণচরিত্র ইনভার্টেড কমায় নামক গ্রন্থে তিনি কৃষ্ণের চরিত্র যে যুক্তি ও গবেষণার সাহায্যে যে রূপে খাড়া করিয়াছিলেন, তাহা কোনো বৈষ্ণব ভক্ত সাধকের পক্ষে শুধুই অগ্রাহ্য নয়, ধর্মহানিকর। বন্দে মাতরম ইনভার্টেড কমার মধ্যে গানে হিন্দুর ধর্মঘটিত সংস্কারে আঘাত লাগিবারই কথা। সে গানের ভাষা মাত্র হিন্দু, হিন্দু আনি লেশমাত্র তাহাতে নাই। দেশকে দেবতা কল্পনা করিয়া তাহাকে একমাত্র আরাধ্য দেবতা বলিয়া ঘোষণা করা হিন্দু সংস্কার বিরুদ্ধ। কেবল তাহাই নয়, শক্তি উপাসক হিন্দুর ইষ্ট দেবতার নাম তাহাতে আরোপ করা এবং অন্য কোনো ওই নামের দেবতার অস্তিত্ব অস্বীকার করা ভক্ত সাধকের পক্ষে যে কতখানি ক্লেশকর, তাহার ধর্মবিশ্বাসে সে যে কত বড় আঘাত, তাহা আমাদের মতো হিন্দু বুঝিতে না পারিলেও যাহারা ধার্মিক হিন্দু তাহারা বিলক্ষণ বুঝিতে পারে। তথাপি বন্দে মাতরম গানের ভাষা হিন্দু, তাহার ভাব ও আদর্শ হিন্দু, কিন্তু কোন অর্থে তাহা বুঝিতে পারিলে বঙ্কিমচন্দ্রের এই জাতিপ্রেমমূলক নবধর্ম যে সাম্প্রদায়িক নহে, পরন্তু খাঁটি ভারতীয় অর্থে হিন্দু, সে বিষয়ে সন্দেহ করিবার কারণ থাকিবে না। আমি পূর্বে বলিয়াছি, এই হিন্দুত্ব যদি দোষের হয়, তবে ভারতবাসীর ভারতীয় হওয়াও দোষের।
অথচ ইহার চেয়ে সত্য স্বাভাবিক জাতীয়তার মন্ত্র তাহার পক্ষে আর কিছুই হইতে পারে না। ইহার বিরুদ্ধ যাহা তাহাই অসত্য ও অস্বাভাবিক। নবজাতীয়তার ধর্ম প্রণয়নকালে বঙ্কিমচন্দ্র যে দৃষ্টি ও সৃষ্টিশক্তির পরিচয় দিয়াছিলেন, তাহার প্রমাণ এই যে তাহার এই ধর্ম অতিশয় বাস্তব ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, অথচ ইহা মানব ধর্মকে লঙ্ঘন করে নাই। সকল দেশের সকল জাতি এমনই করিয়া আত্মপ্রবুদ্ধ হয়। সকল ভারতবাসীকে সমাজ, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে এই জাতিপ্রেমের মন্ত্র গ্রহণ করিতে হইবে। না করিলে রাষ্ট্রশাসনের জন্য দেহ প্রাণ আত্মবিসর্জন না করিলে রাষ্ট্রশাসনের জন্য দেহ প্রাণ আত্মাবর্জিত একটা নিয়মযন্ত্রের প্রতিষ্ঠা হইবে। রক্ত মাংসের আকুতিময় সজীব ও সুস্থ জাতীয়তার প্রতিষ্ঠা হইবে না, এবং যতদিন তাহা না হইতেছে ততদিন এই জাতির দুর্গতি ঘুচিবে না। এই জাতিপ্রেমকে বঙ্কিমচন্দ্র শুধুই আবেগ নয়, একটা সুদৃঢ় সর্বতোভদ্র চিন্তাভিত্তির উপরে স্থাপনা করিয়াছিলেন। তিনি ইহাকে মানুষের আধিভৌতিক ও আধ্যাত্মিক কল্যাণের সঙ্গে যুক্ত করিয়াছিলেন। তিনি হিন্দুর পুরাণ, শাস্ত্র, দর্শন নূতন করিয়া পড়িয়াছিলেন এবং ইউরোপীয় চিন্তার যুক্তি পাথরে ঘষিয়া তাহার উজ্জ্বলতা সম্পাদন করিয়াছিলেন। সেই ভাব চিন্তার উপাদানে তিনি মনুষ্যত্বের যে আদর্শ গড়িয়া লইয়াছিলেন, তাহাতে দেশপ্রেমকে একটা বড় স্থান দিয়াছিলেন। সে সম্বন্ধে বিস্তৃত আলোচনার অবকাশ এখানে নাই। এখানে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে এই দেশপ্রেম পলিটিক্স প্রসূত নয়। পলিটিক্সেরও আগে যাহার প্রয়োজন, যাহা পলিটিক্সের চেয়ে বড়, তিনি তাহারই ধ্যান করিয়াছিলেন। 190 পৃষ্ঠা। মানুষের মানুষ হওয়াটাই আগে, তারপর সকল দাবি দেওয়ার কথা। অতএব সেই মূল প্রয়োজন সাধনের জন্যই তিনি সারা জীবন চিন্তিত ছিলেন। বঙ্কিমচন্দ্র রাজনীতিবিদ না হইলেও ইউরোপের ইতিহাস তিনি পড়িয়াছিলেন। তিনি ইংরেজি জাতির শাসনতন্ত্রের ইতিহাসে এবং সেই ইতিহাসে স্বাধীনতা লাভের সুদীর্ঘ প্রয়াস কাহিনী নিশ্চয় অবগত ছিলেন। তাহা হইতে তাহার মতো দিব্য দৃষ্টিসম্পন্ন মনীষী ইহাই বুঝিয়াছিলেন যে পৌরুষ ও চরিত্রশক্তি ব্যতীত কোনো জাতি রাষ্ট্রীয় স্বাধীনতা লাভ করিতে পারে না। সেই পৌরুষ ও চরিত্রশক্তি ব্যক্তিগত না হইয়া জাতিগত হওয়া চাই, এবং তার জন্য সবচেয়ে প্রয়োজন দেশ ও জাতির প্রতি সুগভীর মমতা, পারলৌকিকতা নয়, দেবদেবীর অর্চনা বা আচারগত নিয়মনিষ্ঠাই নয়। দেহ, মন ও প্রাণের স্বাস্থ্য এবং প্রেম বা ত্যাগই সেই ধর্মের প্রধান সাধন। পারমার্থিক কল্যাণ অপেক্ষা জগৎ সংসারের কল্যাণ, মানুষের কল্যাণ সেই ধর্মের একমাত্র অভিপ্রায়। তাহাতেই নরজন্মের সার্থকতা। জাতিপ্রেমকেই সেই ধর্ম সাধনার সর্বোৎকৃষ্ট সহায় বলিয়া তিনি যে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন, তাহাতেই তাহার দিব্য দৃষ্টির প্রমাণ পাওয়া যায়। এ যুগের মানুষের দুই প্রবৃত্তি তিনি লক্ষ্য করিয়াছিলেন। প্রাচীন ধর্মে বিশ্বাসের একান্ত অভাব। যাহারা শিক্ষিত তাহারা অতিশয় স্বার্থপরায়ণ ও নাস্তিক। যাহারা অশিক্ষিত তাহাদের ধর্মানুরাগ কুসংস্কার প্রসূত। ধর্মের সে জীবন্ত অনুভূতি কাহার মধ্যে নাই। দ্বিতীয়ত, সমাজের একটি অংশ ধর্মকে ধরিয়া থাকে বটে, কিন্তু সে ধর্মানুরাগ স্বার্থ প্রণোদিত। সজ্ঞানে বা অজ্ঞানে তাহারা স্বার্থ রক্ষার জন্যই ধর্মানুরাগী হয়। একালে ধর্মের নামে অধর্মই মানুষের বিবেক বুদ্ধি নষ্ট করিয়া থাকে। অপ্রত্যক্ষ ও অনিশ্চিত পরলোকের ভাবনায় মানুষ ইহলোকের কর্তব্য ভুলিয়া যায়। বঙ্কিমচন্দ্র স্পষ্ট অনুভব করিয়াছিলেন, ধর্মকেই উদ্ধার করিতে হইবে এবং ইহজীবনের মধ্যেই তাকে সত্য করিয়া তুলিতে হইবে। বুকের রক্তের সহিত তাহার যোগ স্থাপন করিতে হইবে, এবং তাহা করিতে হইলে সেই পুরাতন মন্ত্রকে নূতন করিয়া লইতে হইবে। নহিলে এ যুগের মানুষ আকৃষ্ট বা আশ্বস্ত হইবে না। প্রেম ও ত্যাগের একটি প্রবল সহজ প্রেরণা জাগাইবার পক্ষে, প্রবৃত্তিকে নিবৃত্তির পথে চালনা করিবার পক্ষে যে আদর্শ এ যুগে বিশেষ কার্যকরী হইবার সম্ভাবনা,
মানব মনে সেই আধুনিকতার আভাস তিনি ইউরোপ হইতেই পাইয়াছিলেন, কিন্তু তাহার জাতিপ্রেম রাজনৈতিক ন্যাশনালিজম নয়, একথা পূর্বেই বলিয়াছি। সংঘবদ্ধভাবে বৈষয়িক স্বার্থসিদ্ধির জন্য যে নতুন একটি রিপুকে জাগাইয়া তুলিতে হয়, বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেম সেইরূপ রিপুঘটিত ব্যাপার নয়। কিন্তু বঙ্কিমচন্দ্র অতি উচ্চ আদর্শবাদী হইলেও তার সেই আদর্শের ভিত্তি ছিল বাস্তব। দেশ ও জাতিকে ভালোবাসিতে হইলে সে ভালোবাসায় সত্যকার আবেগ চাই, প্রেম ও ভক্তির তীব্র অনুভূতি চাই। অতএব সে ভালোবাসার একটা বাস্তব আধার বা বিগ্রহ চাই। সে প্রেমেরও পুরানো তন্ত্রশাস্ত্র চাই, কারণ যে সকল উপাদানে মানুষ গঠিত তাহার মধ্যে মৃত্তিকার অংশ অল্প নহে। এই মাটিকে তুচ্ছ না করিয়া তাহাকে কর্ষণ করিয়া সোনার ফসল উৎপন্ন করিতে হইবে। ইহাকেই বলে সৃষ্টি প্রতিভা। স্রষ্টার প্রধান গুণ উপাদান সম্বন্ধে অভ্রান্ত অভিজ্ঞতা। বাস্তবের সহিত আদর্শের এই সমন্বয়ের নামই সৃষ্টি। বঙ্কিমচন্দ্রের আদর্শ যত উচ্চ হোক, তিনি জাতিপ্রেমের যে নবধর্ম প্রণয়ন করিয়াছিলেন, তাহাতে বাস্তব তাহার নিজস্ব স্থান সগৌরবে অধিকার করিয়া আছে। পৃষ্ঠা 191। জাতি হিসাবে পৃথক গৌরববোধ, স্বকীয় সংস্কৃতির আভিজাত্য সম্বন্ধে সদা জাগ্রত অভিমান, ইহাই ছিল তাহার নবধর্মের ভিত্তিস্থিত খিলান। কিন্তু সেই ভিত্তির ওপরে তিনি যে চূড়া নির্মাণ করিয়াছিলেন, তাহা জাতীয় দেশের অনেক ঊর্ধ্বে মানুষের আধ্যাত্মিক উৎকণ্ঠাকে তুলিয়া ধরিয়াছে। সর্বমানের যে মনুষ্যত্ব, তাহাকেই প্রাণের অর্ঘ্য নিবেদন করিয়াছে। অতএব বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেমমূলক ধর্মের মূল বা অঙ্কুরকে দেখিবার কালে তাহার ঊর্ধ্বতম শাখার পুষ্প শোভা বিস্তৃত হইলে চলিবে না। অনুশীলন ইনভার্টেড কমা, ধর্মতত্ত্ব ইনভার্টেড কমা প্রভৃতি গ্রন্থে এবং অন্যান্য নানা প্রবন্ধে ও প্রসঙ্গে তিনি তাহার সেই মনোগত আদর্শের অতি সুস্পষ্ট সন্ধান দিয়াছেন। তাহার উপন্যাসগুলিতে তিনি বাস্তব হইতে সেই আদর্শে আরোহণ করিবার সংকটময় সোপানগুলিকে নানারূপে দেখিয়াছিলেন। এই উপন্যাসগুলিতে জাতিপ্রেমে যে কাঁচা আবেগ বা বাস্তব প্রেরণা অনেক স্থলে প্রকটিত হইয়াছে, তাহা প্রধানত কাব্যের প্রয়োজনে। মৃণালিনী ইনভার্টেড কমার মধ্যে। মৃণালিনীতে যাহার আরম্ভ আনন্দমঠ ইনভার্টেড কমায়, আনন্দমঠে তাহার পূর্ণ উৎসার এবং সীতারাম ইনভার্টেড কমা, সীতারাম তাহার শেষ কলধ্বনি রহিয়াছে। এই সকল উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে জাতিপ্রেমের কল্পনা করিয়াছেন, তাহার মূলে একটা সেন্টিমেন্ট আছে। সে সেন্টিমেন্ট হিন্দুর হিন্দুত্ব গৌরব। আমি পূর্বে ভারতীয় সংস্কৃতি ও সাধনার প্রতি যে শ্রদ্ধার কথা বলিয়াছি, দেশপ্রেমিক ভারতবাসী মাত্রেরই পক্ষে স্বাভাবিক বলিয়া উল্লেখ করিয়াছি। বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেমের মূল প্রেরণা তাহাই বটে। কিন্তু এই সকল উপন্যাসে দেশপ্রেমের যে সেন্টিমেন্ট উগ্র হইয়া উঠিয়াছে, তাহা সেইরূপ সূক্ষ্ম নহে। কেন এমন হইয়াছে তাহাও বলিয়াছি। নাটকে উপন্যাসে প্যাশান ও ইমোশান, PASSION, প্যাশান, ইমোশান EMOTION, প্যাশান ও ইমোশানকেই আর্টের উপাদানরূপে ব্যবহার করিতে হয়। বঙ্কিমচন্দ্র যে চরিত্রগুলি চিত্রিত করিয়াছেন, সেগুলির পক্ষে যে বাস্তব আবেগ স্বাভাবিক, তাহারই রং অতিশয় গাঢ় করিয়া তাহাতে ঢালিয়াছেন। কিন্তু এজন্য ইহাদের কাব্যরস যতই উজ্জ্বল হোক, সেগুলি বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত বলিয়াই বাঙালি জাতির একটা বৃহৎ অংশের পক্ষে সেই রস উপভোগে যে বাধা ঘটিয়াছে, তাহার মতো দুঃখের বিষয় আর কিছুই নাই। এ সমস্যার সমাধান সহজ নহে। হিন্দু বাঙালির পক্ষে সে বিষয়ে কিছু বলা সঙ্গত বা শোভন নহে। তথাপি আমার মনে হয় এ সমস্যার সমাধান শেষ পর্যন্ত নির্ভর করিবে সুগভীর জাতিপ্রেম বা একজাতিত্ব বোধের ওপরে। এই জাতির জীবনে এ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয় নাই। সেই সমস্যার সমাধান যদি কখনো হয়, তবে এই যে বাধার কথা বলিয়াছি, উহার তেমন গুরুতর বলিয়া মনে হইবে না। তখন
বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যে ধরনের আবেগ প্রকাশ পাইয়াছে, সেই আবেগের উপকরণকে বর্ণনা করিয়া তাহার হেতু বা মূল প্রেরণার উপরে লক্ষ্য রাখিলে রসাস্বাদনের পক্ষে বাধা কিছু কম হইতে পারে। খাঁটি সাহিত্য রস বিচারে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দোষগুণ অবশ্য অন্য দিক দিয়া নিরূপণ করিতে হইবে। কোনো জাতির সাহিত্যে, উপন্যাসে বা নাটকে সেই জাতির জাতিগত সংস্কার, জাতীয় গর্ববোধ, তাহার স্বধর্মের প্রতি ঐকান্তিক অনুরাগ নানা আকারে নানা ভঙ্গিতে প্রকাশ পাইয়া থাকে। তাহা বলিয়া সে সাহিত্য উৎকৃষ্ট বা অপকৃষ্ট নয়। কবি কল্পনা যদি তাহাকেই অবলম্বন করিয়া একটা কিছু সৃষ্টি করিতে সমর্থ হয়, তবে কাব্য বিচারে তাহাই গণনীয়, অন্য সকল প্রশ্নই অবাস্তর। খ্রিস্টান বা মুসলমান কোনো বড় কবি যদি তাহার কাব্যে কোনো মুসলমান বা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাহীনতার পরিচয় দেন, তবে তৎসত্ত্বেও সেই কাব্য কাব্যগুণে উৎকৃষ্ট হইতে পারে। পৃষ্ঠা 192। কিন্তু আমি এখানে বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেম বা জাতীয়তার আদর্শের কথা বলিতেছি। সেই আদর্শ জাতির জীবনে কতটা শক্তি সঞ্চার করিতে পারে তাহার আলোচনা করিতেছি। তাই এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিকেও সেই দিক দিয়া দেখিবার প্রয়োজন স্বীকার করি নাই। এ বিষয়ে আমার শেষ বক্তব্য এই যে, সেই উপন্যাসগুলি হইতে যদি ইহাই স্পষ্ট প্রমাণিত হয় যে বঙ্কিমচন্দ্রের মনে যে ভারতীয় জাতির ধারণা গড়িয়া উঠিয়াছিল, তাহা একান্তভাবে হিন্দু, এবং সেই কারণে তাহার দৃষ্টি স্বচ্ছ বা অভ্রান্ত ছিল না, তাহা হইলে তাহার সেই ভ্রান্তি বা দৃষ্টিহীনতার বস্তুগত প্রমাণ এখনও সুলভ হয় নাই। ভারতীয় বলিয়াই যে জাতীয়তার অভিমান, তাহা যে হিন্দুরই একচেটিয়া নহে। যেদিন ইহার নিঃসংশয় প্রমাণ আমাদের জাতির জীবনের সকল ক্ষেত্রে পাওয়া যাইবে, তখনই বঙ্কিমচন্দ্রের অপরাধ আর মার্জনার যোগ্য থাকিবে না। কিন্তু সেই জাতীয়তা বোধ বঙ্কিমচন্দ্রের আদর্শ অনুযায়ী হওয়া চাই, নতুবা বঙ্কিমচন্দ্রকে দায়ী করা যাইবে না। কারণ বঙ্কিমচন্দ্র যে জাতিপ্রেমের উদ্বোধন করিয়াছিলেন, তাহা রাজনৈতিক স্বার্থ সাধনের জন্য একরূপ চুক্তিমূলক একতাবোধ নহে, বরং এই রাজনৈতিক মনোভাবই তা সেই জাতীয়তা ধর্মের ঘোরতর শত্রু। আজিকার রাজনৈতিক আন্দোলন যে আকার ধারণ করিয়াছে, তাহাতে অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ আছে। একটা বৃহৎ সংঘবদ্ধ হইবার জন্য পরস্পরের মধ্যে যে বন্ধনের প্রয়োজন, সেই ধনসাম্যমূলক স্বার্থের বন্ধন ছাড়া আর কোনো বন্ধন তাহার অভিপ্রেত নয়। তাহাতে মানুষের মন ও দেহ ছাড়া আর কিছুরই মর্যাদা নাই, হৃদয়বৃত্তির স্থান তাহাতে নাই। আধ্যাত্মিক উৎকণ্ঠাকে প্রশ্রয় দেওয়া তাহার নীতিবিরুদ্ধ। অতএব ইহা আর জাতীয়তাবোধের ওপর প্রতিষ্ঠিত নয়। মানুষের মনুষ্যত্বের যে সর্বাঙ্গীন বিকাশ, যে পূর্ণ আদর্শ বঙ্কিমচন্দ্রের কল্পনায় ধরা দিয়াছিল, তাহা আজিকার দিনে অতিশয় অবাস্তব এবং নির্বুদ্ধিপ্রসূত বলিয়া পরিত্যক্ত হইয়াছে। মানুষের আত্মার উপরে তাহার মন বুদ্ধি জয়ী হইয়াছে। মানবজাতির কল্যাণ সম্বন্ধে ধারণাই অন্যরূপ হইয়াছে। অতএব আজিকার এই আদর্শে কেবল সঙ্গবন্ধন স্বীকার করিলেই সেই জাতীয়তাবোধ বা জাতিপ্রেমের পরিচয় দেওয়া হইবে না। ভারতীয় সাধনা ও ভারতীয় সংস্কৃতিকে প্রাণের মধ্যে গ্রহণ করিয়া তাহার বিশিষ্ট প্রেরণায় প্রেরিত হইয়া অন্য প্রকার ধার্মিকতার সংস্কারকে যতদূর সম্ভব শাসনে রাখিয়া সকল ভারতবাসী যদি আপনাকে ভারতীয় বলিয়া পরিচয় দিতে গর্ববোধ করে, তবেই বঙ্কিমচন্দ্রের জাতিপ্রেম আমাদের জীবনে সত্য সার্থক হইয়া উঠিবে। তখন বন্দে মাতরম গানে হিন্দু তাহার অন্তরের অন্তরে হিন্দুয়ানির গর্বই অনুভব করিবে না, এবং যাহারা অহিন্দু তাহারাও তাহাতে ভারতীয় জাতীয়তা ধর্মের প্রেরণাই অনুভব করিবে। তাহাদের ধর্ম সংস্কার বিরোধী কোনো ভাবের আঘাতে ক্ষুব্ধ হইয়া উঠিবে না। কিন্তু যুগের হাওয়া সম্পূর্ণ বিপরীতমুখী, তাই সে ভরসা ক্রমেই ক্ষীণ হইয়া আসিতেছে। তথাপি বঙ্কিমচন্দ্রকে জাতীয়তা মন্ত্রের ঋষি বলিয়া
আমরা এখনও যে কলরব করি এবং বন্দে মাতরম গানের অমর্যাদায় আমরা যে ক্ষোভ প্রকাশ করি, তাহা একালে আমাদের পক্ষে কতখানি সঙ্গত শোভন তাহা ভাবিয়া দেখিবার প্রয়োজন আছে। সেই জন্য আমি বঙ্কিমচন্দ্রের শতবার্ষিক স্মৃতিপূজা উপলক্ষে সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করিলাম। আষাঢ় 1346 এই অংশটি প্রবন্ধটি এখানে এই প্রবন্ধের এই অংশটি এখানে শেষ হলো। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের জাতি প্রেম। এটি মুন্সিগঞ্জ বঙ্কিম শতবার্ষিকী উৎসবে সভাপতির অভিভাষণ। এই ফাইলটি এখানেই শেষ হলো। পরবর্তী ফাইলটি আবার পরে পাঠ করব।